আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি জব মেডিসিনের পক্ষ থেকে নাসির স্যার আছি আপনাদের সাথে। আজকে পুরো ক্লাসটা একদম সবাই করবেন, আর এই ক্লাসটা করলে দেখবেন আপনি 27 তারিখ যে পরীক্ষা আছে আপনার, ওই 27 তারিখ পরীক্ষা হুবহু প্রশ্ন কমন আসবে। এবং 27 তারিখ চাকরি পরীক্ষা বিসিএসসি থেকে আরো যে চাকরি পরীক্ষা আছে যেগুলো প্রিলি লিখিত উভয় হবে, কোন কোন টপিক গুলো পড়বেন সেগুলো আমি বলে দেবো এবং পরীক্ষা দিয়ে মিলিয়ে নেবেন যে স্যার যা বলেছিল সেগুলো কমন আসছে। পাশাপাশি যারা আবার 47তম বিসিএস পরীক্ষা যারা দিবেন, টেনশনের কোনো কারণ নাই। ইনশাআল্লাহ আজকে ক্লাসে বিসিএস এর প্রশ্ন রেখেছি পর্যাপ্ত পরিমাণে, তাতে আপনি বিসিএস অনেক কভার হয়ে যাবে। এরপর এখানে আমি প্রশ্ন রেখেছি, সাম্প্রতিককালের প্রশ্ন আমি রেখেছি এখানে, যাতে আপনারা 27 তারিখ পরীক্ষা কমন পান। 49তম বিসিএস পরীক্ষা যারা দিবেন, 50তম বিসিএস পরীক্ষা দিবেন, সবার কাজে লাগবে। এবছর যারা খুব শীঘ্রই জুলাইতে, যেহেতু আমাদের নতুন সার্কুলার আসতেছে প্রাইমারি সহকারী শিক্ষক যাদের প্রথম পছন্দ তারাও আজকে ক্লাসটা করবেন। যারা নিবন্ধন পরীক্ষা দিবেন, যাদের নিবন্ধন টার্গেট, তাদেরও আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে 10 থেকে 20তম অঙ্কের যারা পরীক্ষা দিবেন তাদেরও ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে বাংলা রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। বিশেষ করে বাংলা লিটারেচার এবং বাংলা ব্যাকরণ। আপনারা জানেন যে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য দুটোই কিন্তু এখন হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, দুটোই থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এই জন্য বললাম বাংলা সাহিত্য থেকে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কনফিউশন প্রশ্ন যদি থাকে, যেটা আপনি পড়তে গিয়ে আপনি কনফিউশন পড়ে গেছেন, তাহলে আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টের জবাব আমি দিয়ে দিব। বাংলা ব্যাকরণ পড়তে গিয়ে যদি কোনো ধরনের কনফিউশন প্রশ্ন থেকে থাকে, কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জবাবটা দিয়ে দিব। আর ক্লাসটা জমজমাট হবে। আর ক্লাসটা যদি সবাই সর্বোচ্চ শেয়ার করেন এবং সর্বোচ্চ মেনশন করেন, দুইটা কেরিয়ার প্লাস বাংলা বই পেয়ে যাবেন। ওকে, তো আমাদের কেরিয়ার প্লাস বাংলা বই যে দেখেন, এই যে কেরিয়ার প্লাস বাংলা বই, অবশ্যই এই যে আমাদের নাদুস নুদুস কেরিয়ার প্লাস বাংলা বই, একদম কেরিয়ার প্লাস বাংলা বই একদম ফ্রি পাবে। তাই দেখেন কেরিয়ার প্লাস বাংলা বই কি পাবেন, একদম সুন্দর। যে সর্বোচ্চ মেনশন করবেন সে একটা বই পাবেন কেরিয়ার প্লাস বাংলা, যে সর্বোচ্চ শেয়ার করবেন সে একটা কেরিয়ার প্লাস বাংলা বই পাবেন। আবার বলছি, সর্বোচ্চ শেয়ারকারী একটা কেরিয়ার প্লাস বাংলা বই পাবেন এবং সর্বোচ্চ মেনশন করে একটা কেরিয়ার প্লাস বাংলা বই পাবেন। বাংলা মানে সবচেয়ে একদম তথ্যবহুল যে বই কেরিয়ার প্লাস বাংলা বই, নতুন বই পাবেন একেবারে, ঠিক আছে। তাই কেরিয়ার প্লাস বাংলা বই পাবেন একদম ঝাঁকানাকা, সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী, ঠিক আছে। আবার বলছি, আমি ক্লাস শেষে কিন্তু আপনাদের ঘোষণা করে দিব যে আজকে ক্লাসে সর্বোচ্চ শেয়ারকারী কে, নামটা কিন্তু অবশ্যই আপনাদেরকে বলে দিব। আর কেমন আছেন সবাই, আপনারা কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ঝটপট কেমন আছেন আপনারা, পড়াশোনা কেমন চলতেছে, সামনে যে আমাদের নতুন সার্কুলার আসতেছে কেমন হবে, সেগুলো আপনি পারবেন কিনা পরীক্ষায়, একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন, ঝটপট জানিয়ে দেন একটু। সর্বোচ্চ শেয়ারকারী একটা কেরিয়ার প্লাস বাংলা বই এবং সর্বোচ্চ মেনশনকারী একটা কেরিয়ার প্লাস বাংলা বই। ওয়াও! আর সুখবর আরো জানিয়ে দিব আপনাদেরকে, আমরা সুখবর জানিয়ে দিচ্ছি যারা ময়মনসিংহবাসী আছেন, ময়মনসিংহ শাখা আমাদের অফলাইন ময়মনসিংহ এর দীর্ঘদিনের দাবি ছিল যে ময়মনসিংহ একটা শিক্ষা নগরী, যেখানে একটা জব মেডিসিনের একটা অফলাইন শাখা নেই। দীর্ঘদিন যাবত যারা অফলাইন শাখার জন্য চিল্লাচিল্লি করতেছেন তাদের মনের আশা পূরণ হচ্ছে। ইনশাআল্লাহ 8 তারিখ, কত তারিখ? 8 জুলাই বিকেল 3টায়, 8 জুলাই বিকেল 3টায় শুভ উদ্বোধন হবে আমাদের জব মেডিসিন ময়মনসিংহ শাখা, জব মেডিসিন ময়মনসিংহ শাখা। সুখবরটা আপনাদেরকে দিয়ে দিলাম। ওকে, চমৎকার একটা সুখবর দিয়ে দিলাম। পরবর্তী আরো নতুন নতুন যে শাখাগুলো আমাদের উদ্বোধন হবে, আপনাদের সুখবরটা আমরা জানিয়ে দিব। ওকে ওকে, আমাদের মারিয়া মিতানুর ময়মনসিংহ থেকে আছেন। এই যে মারিয়া মিতানুর, তোমার মনের আশা পূরণ হয়ে গেছে, ময়মনসিংহ আমাদের জব মেডিসিন শাখা হয়ে গেছে ইনশাআল্লাহ। লিজা আক্তার আছেন আমাদের সাথে, আব্দুল আল ফাহাদ আছেন আমাদের সাথে, বগুড়া থেকে দেখছি স্যার আব্দুল আল ফাহাদ, টেনশন নিয়ে না, বগুড়া শাখা ইনশাআল্লাহ জুলাই মাসে আমি চলে আসবো বগুড়া শাখায়, দেখা হবে বগুড়া, দধি খাওয়াবা বেশি বেশি আমাকে। আয়েশা আক্তার আশা, দেখা হবে আশা তোমার সাথে রংপুর শাখায় দেখা হবে ইনশাআল্লাহ, জুলাই মাসে রংপুরে আসবো ইনশাআল্লাহ। মোশারফ ভাইয়া ভোলা থেকে আছেন, ভেরি গুড। আমাদের শ্যামলী খাতুন আছেন আমাদের সাথে, রাজশাহী থেকে আছেন। হ্যাঁ, অঞ্জলি ঘোষ ভূমি, আমাদের নেক্সট টার্গেটটা রাখতে হবে রাজশাহীটা শিক্ষা নেই, রাজশাহী আমরা ঢুকতে পারলে ইনশাআল্লাহ পুরো ফাটিয়ে দেবো ইনশাআল্লাহ। বিপ্লব হাসান আছেন আমাদের সাথে। এরপর খাদিজা আক্তার, ময়মনসিংহ আসবো 8 তারিখ, 8 জুলাই ময়মনসিংহ শাখা শুভ উদ্বোধন হবে। এবং ঢাকা থেকে আছে বিপ্লব হাসান আমাদের সাথে, অনেক সোনিয়া তাসলিম আছেন আমাদের সাথে, পিঙ্কি রায় তিনি আদার দিয়েছেন। আদা পিঙ্কি রায়, তোমার বাড়ি কোথায়? তুমি তো কিছুই লেখনি। সোনিয়া তাসলিম ময়মনসিংহ থেকে দেখছি। সোনিয়া তাসলিম, তোমরা রেডি থাকবা ময়মনসিংহবাসী, 8 তারিখ দেখাবে, 8 তারিখ বিকাল 3টায়, ঠিক আছে। মনুজ্জামান মনোয়ার, নারায়ণগঞ্জ সোনারগাঁ কোনো অফিস ব্রাঞ্চ আছে? আমাদের নারায়ণগঞ্জ কোনো শাখা নেই, তবে আমাদের ইচ্ছা আছে
যে তোলারাম কলেজের ওখানে আমরা একটা জব মেডিসিনের শাখা দিব। ওয়েট করা হয়ে যাবে ইনশাল্লাহ। নীল আকাশের পরি রাজশাহীতে অবশ্যই শাখা দিব ইনশাল্লাহ। স্বপ্না, এই যে স্বপ্ন রহমান স্বপ্না ময়মনসিংহ থাকবা অবশ্যই 8 তারিখ উদ্বোধন হবে। এই যে লাবিব শেখ ময়মনসিংহ থেকে আসছেন, আপনিও থাকবেন অবশ্যই, সবাই থাকবেন, একদম ঝাঁকানাকা হবে। নওশিন জারেন এবং আতিয়া সুলতান, আমাদের সিনথা ইসলাম সুরভি আছেন, আমাদের হুমায়রা আছেন আমাদের সাথে, ভেরি গুড। নিসারউদ্দিন আছেন আমাদের সাথে। শেরপুর কবে আসবেন? হাদিয়া জান্নাত শেরপুরে মমিনুল স্যার যাবেন, মমিনুল স্যার শেরপুরে যাবেন 2 তারিখ 3 তারিখ মমিনুল স্যার যাবে, দেখা করে সবাই শেরপুরে মমিনুল স্যার যাবেন, ঠিক আছে? আমি আবার পরের মাসে যাব। আচ্ছা স্যার, নবম শ্রেণী বাংলা ব্যাকরণ বই কোনটা সঠিক, নতুন না পুরাতন? অবশ্যই নতুনটা সঠিক। পুরাতন বই এবং বউ এগুলো চলে না। আমি বারবার কই পুরাতন বই বউ এগুলো চলে না, মাঝে মাঝে কাজে লাগে। সবসময় নতুনটা পড়ো, নতুন আপডেট থাকবা, ঠিক আছে? শ্রীমঙ্গলে আসছেন না, শ্রীমঙ্গলে যাওয়া হয় না, তবে আমাদের ওদিকে একটা শাখা আছে, সেটার নাম কোথায়? হবিগঞ্জ। হবিগঞ্জ আমাদের একটা শাখা আছে, চমৎকার শাখা। অনিকা তাসলিম, ওয়ালাইকুম আসসালাম। আমাদের গুড গুড গুড। আমরা ঝটপট শুরু করে দিই, ঝটপট শুরু করে দিই। ওকে ওকে, আমাদের কে কটা শেয়ার করলে? সর্বোচ্চ শেয়ার কিন্তু না করলে কিরে প্লাস বই কিন্তু পাবেন না, সর্বোচ্চ মেনশন না করলেও কিন্তু বই পাবেন না। আফরোজ আফরিন পিরোজপুর থেকে আছেন, আমাদের শামসুন্নাথ ফরিদপুর থেকে আছেন, আলাউদ্দিন শারমিন তিনি আমাদের ফরিদপুর থেকে আছেন, গুড। তাজুল ইসলাম আছেন আমাদের ময়মনসিংহ থেকে। সুমাইয়া সূচনা বেবি, তুমি আছো কোথা থেকে? কোথা থেকে কিছুই বললো না। মিমি আক্তার তিনি নেত্রকোনা থেকে। আতিয়া সুলতানা আমাদের কমলগঞ্জ থেকে দেখছি, আমাদের রোহন চৌধুরী, আনিকা সেলিম, সংযোগ লাভ। ঝটপট আপনারা এই করতে থাকেন, আর আমরা কি করব? আমরা ক্লাস করতে থাকবো। ওকে, তাহলে এখানে একটা প্রশ্ন আছে, সহজ একটা প্রশ্ন দিয়েছি। কেন সহজ প্রশ্ন দিয়েছি? এর মূল কারণটা হলো এটাই যে এই সহজ প্রশ্নের মাধ্যমে আপনি চাইলে এর মাধ্যমে আরো অনেক প্রশ্ন সলভ করতে পারবেন। সংলাপ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদকারী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 2025 সালের একটা প্রশ্ন। অর্থাৎ এই যে শনিবার দিন 21 তারিখ এই পরীক্ষাটা হলো, এই 21 তারিখের পরীক্ষার এই প্রশ্নটা আমরা একটা সহজ প্রশ্ন দিয়েছি যাতে আপনারা সবাই পারেন। কিন্তু এই নিয়মটা জানতে হবে। নিয়মটাকে দেখেন, একটা নিয়ম জানবেন আপনি 100 সন্ধি মুখস্থ করতে পারবেন। একটা নিয়ম জানবেন 100 সন্ধি আপনার একদম আয়ত্ত চলে আসবে। সেই নিয়মটা কি? কোন সন্ধিগঠিত শব্দের মধ্যে অনুস্বার থাকে, তাহলে ওই অনুস্বারটার পরিবর্তে একটা ম বসাই দিবেন। তাহলে কোন শব্দের মধ্যে যদি আপনি অনুস্বার থাকে, এরকম মনে রাখবেন, কোন শব্দের মধ্যে যদি আপনার অনুস্বার থাকে, তাহলে অনুস্বার থাকলে তার পরিবর্তে আপনি এটা কি করতে পারবেন? একটা ম বসাই দিবেন। তার কি হবে বললাম? কোন শব্দের মধ্যে অনুস্বার থাকলে তার পরিবর্তে ম হবে। যেমন পরীক্ষায় আসলো ভয়ঙ্কর এর সন্ধি বিচ্ছেদ কি? ভয়ঙ্কর এর সন্ধি বিচ্ছেদ কি? আপনি তো জানেন যে নাসির স্যার বলেছে কি, কোন শব্দের মধ্যে যদি অনুস্বার থাকে তা ওই অনুস্বারের জায়গায় আপনি কি বসাবেন? একটা ম বসাই দিবেন, আর কোনো কাজ নেই। তাহলে ভয়ঙ্কর হবে কি বলতো? ভ অন্ত্যেষ্টিয়া, এই অনুসার পরিবর্তে কি বসাবো? ম বসাবো। এই ম বসাই দিলাম। তাই ভয়ঞ্জক কি আছে? এখানে কর আছে, লিখবো ক রক, ভয়ঙ্কর। দেখছেন? মনে থাকবে? গছ আমার বেবি দেখছি যত সমস্যা স্যার, আমার কাছে কিরে প্লাস আছে তাই দিলাম না। ফারজানা মিমি, বাহ স্যার আপনার বুকটা আমাকে দেন। স্বপ্না রহমান, আমার বুকটা তোমার লাগবে? আচ্ছা দিয়ে দিব, ক্লাস শেষেই দিয়ে দেবো। সর্বোচ্চ শেয়ার করো, তাহলে আমার বুকটা তুমি পেয়ে যাবা। তাহলে ভয়ঙ্করটা দেখো ইজিলি কিন্তু তুমি পেরে গেলা, ভয়ঙ্কর শব্দটা, তাই তো? আচ্ছা এখন দেখো, আমি যদি এখন অন্য একটা, তুমি ইজিলি এখন এটা পারবা। তার বলেছে কোন সন্ধিগঠিত শব্দের মধ্যে যদি অনুস্বার থাকে তাহলে তার পরিবর্তে ম হবে। তাহলে সংলাপ শব্দের সন্ধি বিচ্ছেদটা কি হবে বলেন না? সংলাপ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? সংলাপ শব্দের সন্ধি বিচ্ছেদটা কি হবে বলেন? সংলাপ কি হবে? তাহলে সংলাপটা কি হবে? সংলাপ কি হবে? এই যে অবনি কি বলতে স্যার, এটা দেখো, তাহলে সংলাপ, এই যে স অনসা লাইকাল্লা পলাপ, এই যে অনুসার আছে তার পরিবর্তে ম বসাই দাও। তাহলে দন্তস্ব, এই অনুসার পরিবর্তে এই ম, এই হরচিহ্ন যোগ লাভ লাইকাল্লা পলাপ, সংযোগ সমযোগ লাভ সমান সমান সংলাপ। কঠিন? মনে থাকবে স্যার দিনই ক্লাস হয় না আমাদের, দিন রাত 24 ঘন্টায় ক্লাস চলে, রাত 12টা পর্যন্ত, এরপরে আর চলে না আমাদের। এখানে ক্লাস চলে রাত 12টা পর্যন্ত, সকাল 10টা থেকে শুরু হয়, একদম রাত 12টা পর্যন্ত ক্লাস চলে পেইড বেজের। ওকে ওকে, আচ্ছা তাহলে আমরা পরের প্রশ্নটা দেখি, একটু ভালো করে একটু খেয়াল করবেন নিয়মটার অধীনে। এবার আমি আরেকটা প্রশ্ন যদি আমি আপনাদেরকে বানিয়ে দিই, সেটা যদি আপনারা পারেন তাহলে তো অসাধারণ হবে, তাই না? আচ্ছা দেখেন, আমি একটা শব্দ দিলাম সঙ্গীত। এই যে দেখেন সঙ্গীত, পরীক্ষা আসতে পারো সঙ্গীত, পরীক্ষা আসতে পারে সংবাদ, পরীক্ষা আসতে পারে কি সংবাদ। তাহলে এটা একটু করে দেন, এই দুটোর একটা করে দেন, করতে পারবেন না? স্যার আমি 60 জনকে শেয়ার করছি। দীপ্তি দাস, দেখি দীপ্তি দাস, তিনি অলরেডি 60 জনকে নাকি শেয়ার করেছেন। দীপ্তি দাস, আমরা দেখি সেটা। খেয়াল রাখো তো,
আজকে সর্বোচ্চ শেয়ারকারী, সর্বোচ্চ মেনশনকারী কি আছে একটু খেয়াল রাখো, খেয়াল রাখবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওকে, আচ্ছা দেখো সঙ্গীতটা কি হবে, এই অনুস্বার আছে তার পরিবর্তে ম বসাই দিবা, দন্তস্ব অনুসার পরিবর্তে ম বসাইলা এই, আর ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে শেষ ধ্বনিটা নিচে একটা হর্ষচিহ্ন দিতে হয়, সংযোগ গীত সঙ্গীত, তাহলে সংবাদ কি হবে, এই স অনুসার পরিবর্তে ম বসাই দিলাম বাদ। তাহলে চমৎকার একটা নিয়ম শিখে গেলেন, যে কোনো সন্ধিগঠিত শব্দের ভিতরে যদি অনুস্বার থাকে তাহলে ওই অনুস্বারটা ছুঁড়ে ফেলে দিবেন, তার পরিবর্তে আপনি কি করে ফেলবেন, একটা ম বসাই দিবেন। ওকে ওকে, ক্লিয়ার তো? ওকে 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 ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। পরের প্রশ্ন আমরা চলে যাই। দেখেন এই প্রশ্নটা আমি কেন দিয়েছি, কারণ এই প্রশ্নটা নিয়ে আপনারা জানেন এমন কোন চাকরি পরীক্ষা নেই যে এখান থেকে প্রশ্ন না আসে। আপনি দেখবেন কিছু কিছু প্রশ্ন আছে কম্পালসারি যে আসবেই পরীক্ষায়। আগে মানে বঙ্গবন্ধু মানেই চাকরি পরীক্ষা, বঙ্গবন্ধু মানেই চাকরি পরীক্ষা, আগে আমরা পড়তাম যে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, তো এখন দেখবেন বঙ্গবন্ধু মানেই প্রশ্ন আসতো, কিন্তু চাকরি পরীক্ষা নিশ্চিত থাকতো। এখন একটা জিনিস আসে কি জানেন, চ্যাট জিপিটি। এই যে চ্যাট জিপিটি কি লিখিত পরীক্ষায় ধরবেই প্রতি শুক্রবার শনিবার। এআই কি ধরবেই প্রতি শুক্রবার। এআই কি এটা ধরবেই লিখিত পরীক্ষায়। চ্যাট জিপিটি কি এটা ধরে। স্টারলিং কি এটা ধরে। এই তিনটা প্রশ্ন আমি বলে দিলাম, যারা লিখিত পরীক্ষা দেন অফিস সাহেব থেকে শুরু করে প্রতি শুক্রবার শনিবার যে চাকরি পরীক্ষা দেন, এই তিনটা প্রশ্ন একদম ফাঁস করে দিলাম। কি আসে, চ্যাট জিপিটি কি, স্টারলিং কি, এআই কি, আসবেই আসবে, কোনো মিস নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে একটা প্রশ্ন আসবে, একদম নিশ্চিত থাকেন। এখন দেখেন এখানে চাঁদের হাট বাগধারাটির অর্থ কি, এটা 2025 সালের প্রশ্ন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এই একটা বাগধারা যেটা মাসের ভিতরে কোনো না কোনো চাকরি পরীক্ষায় ধরবেই, সেই বাগধারাটার নাম চাঁদের হাট। এটা ধরবেই, একদম কম্পালসারি একটা জিনিস ধরবেই। দেখি এটা কয়জনে পারেন, এটা কয়জনে পারেন একটু দেখি। আমাদের সুইটি আক্তার 3 বছর ডি, আঞ্জুয়ারা খাতুন 3 বছর ডি, কেন বলেছেন ক। দেখি দেখে এখন ইংলিশ মনেই চাকরি পরীক্ষা, ভেরি গুড, কিন্তু আপনার পরীক্ষা বানানটা ভুল হয়ে গেছে ভাইয়া, পরীক্ষা বানানটা দীর্ঘ দিয়ে দেন। অনেকে বলেছেন এ, কেউ বলেছেন ডি। আচ্ছা আমাদের সামনে আমাদের দৃষ্টি বলছেন প্রিয়জন সমাগম, আফরোজাইরিন প্রিয়জন সমাগম, আনন্দের প্রাচুর্য। আমি কিন্তু ভালো করে প্রশ্ন পড়বেন তারপর জবাব দেবেন। আপনাদের চাকরি হয় না কেন জানেন, মূলত আপনারা পড়াশোনাটা করেন কিন্তু ওই বই পড়েন কেন, বাজারে গাইড বইগুলো কারা লেখে এটা তো দেখতে হইব, কারা লেখে এটা বিভিন্ন মানুষের নাম দিয়ে আরেকজনের লিখে ফেলায়। আপনি দেখেন রাজনীতিবিদ অধিকাংশ যারা আছে এরা লেখে, বই লেখে, কিন্তু আসবে এরা বই লেখার টাইমই পায় না, আরেকজনের দিয়ে লেখায় একজন রাজনীতিবিদের নাম দিয়ে দেয়। বাজারে অনেক গাইড বই আরেকজনের দিয়ে লেখায় একজনের নাম দিয়ে দেয়। এই জন্য বললাম ভুল ত্রুটি থাকবেই, এজন্য এই জিনিসটা প্রশ্নটা দিয়েছি যাতে আপনারা এই ভুলটা না করেন। উত্তরটা অনেকেরই হয় না, উত্তরটা হবে ঘ, উত্তরটা হবে ডি, উত্তরটা হবে ডি। কার কার হলো হাত জাগাও। চাঁদের হাট বাগধাটির অর্থ, উত্তরটা হলো ডি। দেখছেন অনেকেই পারলেন না, তাহলে আপনার চাকরি কেমনে হবে, আপনার বিসিএস কেমনে হবে, আপনার প্রাইমারি চাকরিটা কেমনে হবে, নিবন্ধন চাকরিটা কেমনে হবে। আপনার 10 থেকে 20 নম্বর এত শুক্র শনিবার চাকরি পরীক্ষা দেন, ঢাকা শহরে আসেন, চাকরি হয় না। মূল কারণ একটাই, আপনি পারেন না, আপনার পারেন না, আপনার বেসিক দুর্বল। আর দুর্বল বাংলাদেশে কোথাও চলে না, দুর্বল মানুষ কোথাও চলে না। দুর্বল মানুষ ওই বউর কাছেও পাত্তা পায় না, দুর্বল পুরুষ ওই চাকরি বাজারও পাত্তা পায় না। তা দুর্বলদের বাংলাদেশে কোনো বেল নেই। এবারে বলো চাঁদের হাট কি হবে, খেয়াল করো দুইটা জিনিস মনে রাখবা। চাঁদের হাট এর অর্থ হলো প্রিয়জন সমাগম, বাগদাতে প্রিয়জন সমাগম, আর একটা হলো আনন্দের প্রাচুর্য। এই দুইটা জিনিস মনে রাখবেন। তাহলে উত্তরটা হবে ঘ, উত্তরটা হবে ঘ। আমি লিখছি ক প্লাস গ, তো উত্তর ক হবে প্রিয়জন সমাগম, এটা উত্তর, আর আনন্দের প্রাচুর্য এটা উত্তর। সুতরাং উত্তর হবে ক প্লাস গ। ক্লিয়ার হইছে? সবার হইল তো? হইলো সবাই? কার কার হয়েছে হাত জায়গা। সুমি বলছেন আমার হয়েছে, তাহমিনা তার কনা তিনি বলছেন স্যার আমার হয়েছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শফিক বলছে স্যার আমার, তানিয়া শফিক তিনি আমার হয়েছে, গুড। আমাদের রুবেল হোসেন বলছেন গুড। দুর্বলের সমাধান হারবাল, তোমার দুর্বল বানান বল, তোমার হারবাল খাইলেও কাজ হইতো না। রুবেল হোসেন লিখছে দুর্বলের সমাধান হারবাল, তুমি যদি হারবাল 10 ফাইল লেখাও তারপর তোমার দুর্বলতা কাটতো না, কারণ তোমার রুবেল হোসেন তোমার দুর্বল বানানটাই ভুল। এবার ওরা একটু দুর্বল থেকে সবল বানাই। দেখো কোন শব্দ দ্বারা যদি দূরত্ব বুঝায়, কোন শব্দ দ্বারা দূরত্ব বুঝায়, ভালো করে তোমার হারবাল খাওয়া লাগবে না, তোমার হারবালের টাকা আমারে দিও। কোন শব্দ দ্বারা দূরত্ব বুঝালে, কোন শব্দ দ্বারা দূরত্ব বুঝালে কি হয়, কোন শব্দ দ্বারা দূরত্ব বোঝালে দয় দীর্ঘকারে দু হবে। কোন শব্দ দ্বারা দূরত্ব বুঝালে দয় দীর্ঘকারে দু। আর যদি কোন শব্দ দ্বারা দূরত্ব না বুঝায়, না বুঝালে হবে দয় রস্যকারে
দু। তাই কোন শব্দ দ্বারা যদি দূরত্ব বোঝায় তাহলে দয় দীর্ঘ দু, আর কোন শব্দ দূরত্ব বুঝাইলে দীর্ঘকার, না বুঝাইলে হ্রস্বকার। সহজ কথা। যেমন দুর্বল, এখন বলছেন দুর্বল, দুর্বল শব্দটা দ্বারা কোনো দূরত্ব বোঝায় না, দুর্বল শব্দটা দ্বারা কোনো দূরত্ব বোঝাচ্ছে না, সুতরাং দুর্বল বানানটা হ্রস্বকার হবে। দুর্বল বানানটা কি হবে? হ্রস্বকার হবে। মনে থাকবে, দুর্বল বানানটা কিন্তু হ্রস্বকার হবে। এবার দেখো, এর রিলেটেড একটা শব্দ আছে দুর্মর। এই দুর্মর বানানে কোনো দূরত্ব বোঝায় না, সুতরাং দুর্বল বানানটাও হ্রস্বকার হয়ে গেল। দেখছেন? তো এই দুর্বল বানানটা শিখলেন, দুর্মর বানানটা শিখলেন। মনে থাকবে তো? মনে থাকবে, মনে থাকবে। ওকে, এখন দেখেন এরপর আর এই যে দেখেন, আমরা বলি দেশে প্রচুর দুর্নীতি হয়। একটা দুর্নীতি বানান কি? দশকে দু, এই যে দূর, এই নি, এই তি। তা দুর্নীতি বানানটা দেখছে এই শব্দ দ্বারা কোনো দূরত্ব বোঝায় নাই, এই জন্য দয় হ্রস্বকার হয়েছে। এবার দেখো দুর্নীতি, এবার দুর্ঘটনা, কোন দূরত্ব বোঝায় না, সুতরাং দুর্ঘটনা বানানটাও কি হবে? এই দুর্ঘটনা, এই হ্রস্বকার হবে। আমি বলছি কোন শব্দ দ্বারা দূরত্ব বোঝালে কেবল দয় দূরকার। দূরত্ব বুঝে এরকম শব্দ দু একটা বলতো। যেমন আমরা বলি দূরপাল্লার গাড়ি, দূরপাল্লা, এই দেখো দূরপাল্লা, এই শব্দটা দ্বারা কিন্তু দূরত্ব বুঝায়। দূরপাল্লা দ্বারা দূরপাল্লার গাড়ি বলি, মানে দূরের গাড়ি, দূরত্ব বুঝাচ্ছে, এই জন্য দয় দূরকার বলেছে। আবার বলা দূরদৃষ্টি, তোমার তো দূরদৃষ্টি অসাধারণ, দূরদৃষ্টি মানে দূরের থেকে যে জিনিসটা দেখা যায়, তা এটার দ্বারা দূরত্ব বুঝায়। সুতরাং দূরদৃষ্টি বানান দয় দূর, দূর, দয়রি মূর্ধন্য শয় টয় রস্বকার, দূরদৃষ্টি। দেখছো দয় দূরকার। এই রু বলেছেন কথা কান না কা? হ্যাঁ, এই রু বলেছেন কথা কান, কথা কান, কথা কান। রু বলেছেন কি? ধরা খাইয়ে গেলাম নাকি? রু বলেছেন কয় ধরা খাইয়ে গেলাম নাকি? রু বলেছেন দেখছেন কি আপনি ধরাটা খাইছেন? কলিকাতা হারবাল খাইবেন, আমি কলিকাতা হারবাল খাইতে কয় টাকা লাগে টাকাটা আমার বিকাশে পাঠাই দাও। যে জিনিস শিখাই দিছি আর জীবনে বানানো ভুল করবেন না, সুতরাং কলিকাতা হারবাল খাওয়ার টাকাটা আমাকে পাঠাও। দ্রুত রু বলেছেন তাড়াতাড়ি টাকা পাঠাও, মানে দ্রুত টাকা পাঠাও, দ্রুত 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 দ্রুত। অনেক কিছু শিখাই দিলাম, অনেক কিছু শিখিয়ে দিলাম, টাকা পাঠাও তাড়াতাড়ি। ওকে, তো এখন আমরা চাঁদের হাট অর্থ আমরা পেয়ে গেলাম সবাই, ভেরি গুড। পরের প্রশ্নটা দেখি আমাদের কি আসতেছে। পরের প্রশ্নটা এখানে আছে, নিচের কোনটি উপন্যাস নয়? 44তম বিশেষ পরীক্ষার প্রশ্ন এবং প্রাইমারি শিক্ষকীয় পরীক্ষা 2022 সালের একটা প্রশ্ন। আমি বারবার বলি বিশেষ পরীক্ষার প্রশ্ন 10 থেকে একদম 46তম বিশেষ পরীক্ষার প্রশ্ন একদম টাটকা টাটকা ব্যাখ্যা সহ পড়বেন, তাহলে কি হবে? আপনি প্রাইমারিতে ছাক্কা 75 নম্বর পাবেন, কারণ বিশেষ পরীক্ষার প্রশ্ন হুবহু রিপিট করে, হুবহু রিপিট করে। তাহলে এখন দেখো 44তম বিশেষ পরীক্ষার প্রশ্ন, নিচের কোনটি উপন্যাস নয়? ভাইয়া পুরা নয় বলছে, কিন্তু নয়। দেখো উত্তরটা কোনটা হবে? দ্রুত দ্রুত দ্রুত, কোনটা হবে? দ্রুত দ্রুত দ্রুত। এই যে দেখে আর একজন, দেখে এই ছেলেরা আসলে অনেক বানান ভুল করে, ছেলেদের হারবাল খাওয়া উচিত, এমনি এমনি বাঙালি পুরুষরা দুর্বল। এই যে দেখে আর একজন কইছে লিমন লেখছে স্যার আপনার পাঞ্জাবি অসাধারণ, তার পাঞ্জাবি বানানটা ভুল। দেখছেন? এই যে দেখেন এরও হারবাল খাওয়া লাগবে। পাঞ্জাবি বানানটা পয়াকারে পা ইয় জয়ঞ্জ বয় রস্বইকার কি, এটা একটা বিদেশি শব্দ, সুতরাং পাঞ্জাবি বানানটা কিন্তু রস্বইকার। পাঞ্জাবি বানানটা কি? রস্বইকার। আমরা জানি বিদেশি শব্দের বানানে সবসময় কি হয়? রস্বইকার হয়। ছেলেরা ভুল করে বেশি, আমি দেখলাম যে মেয়েরাই সবচেয়ে কম ভুল করে, তাই না? আচ্ছা উত্তরটা কি হবে বলো? হ্যাঁ, অনেকে বলেছেন, তানিয়া শফিক, ইয়াসমিন সবুজ, সিনথিয়া, তিনি বলছেন ঘ ঘ ঘ, টাকাটা স্যারকে না পাঠিয়ে আমাকে পাঠান। এই যে ফারজানা মিমিকে পাঠাই দাও। সেলিনা আক্তার নিপু, তিনি বলছেন ঘ ঘ। কবিতার কথা ভালো করে খেয়াল রাখো, নিচের কোনটি উপন্যাস নয়? কবিতার কথা, এই যে স্যার দিবারাত্রি কাব্য, এটা একটা উপন্যাস, এটা দিবারাত্রি কাব্য, এটা হলো মানিক বন্দ্যোপাধ্যায়, এটা রচয়িতা লিখে রাখো মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। তা মানিক বন্দ্যোপাধ্যায় একটা বিখ্যাত উপন্যাস হলো দিবারাত্রি কাব্য। এবারে শেষের কবিতা আমরা জানি আমাদের রবি ঠাকুর, যাকে বিশ্বকবি বলা হয়, এই রবি ঠাকুরের একটা বিখ্যাত, এই আমাদের রবি ঠাকুরের একটা বিখ্যাত উপন্যাস হলো কি? শেষের কবিতা। পল্লী সমাজ আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত, আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত উপন্যাস পল্লী সমাজ। এবার দেখো কবিতার কথা কার? কবিতার কথা কার? কবিতার কথা কার? কবিতার কথা বিখ্যাত একটা প্রবন্ধ, আমাদের জীবনানন্দ দাশের বিখ্যাত প্রবন্ধ কবিতার কথা। এটা রচয়িতাকে জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ। এই বরিশাল্লা আমাদের বিখ্যাত কবি জীবনানন্দ দাশ, তার বিখ্যাত প্রবন্ধ হলো কবিতার কথা। লিখে রাখো, এটা একটা কবিতার কথা, এটা হলো একটা প্রবন্ধ। কবিতার কথা, এটা হলো প্রবন্ধ। দ্রুত লিখে রাখেন, কবিতার কথা কি? এটা একটা বিখ্যাত প্রবন্ধ। দ্রুত, মন থাকবে, মন থাকবে, মন থাকবে, দ্রুত 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 দ্রুত, তাড়াতাড়ি। তুমি বাড়ি গেলে আমি বাড়ি যাব, এটা কি ধরনের বাক্য রে বাবা? সালাম বলছে তুমি বাড়ি গেলে আমি বাড়ি যাব,
চমৎকার একটা বাক্য বলছে, সে বলছে তুমি বাড়ি গেলে আমি বাড়ি যাব, তুমি বাড়ি গেলে আমি বাড়ি যাব, তোমার বাড়ি যাওয়ার দরকার নেই, আমিও যাব না। ওকে, আচ্ছা দেখি পল্লী সমাজ শরৎ কাকু, হ্যাঁ শরৎ কাকু দেখো এখানে কি বলছে, এখন দেখো নিচের কোনটি উপন্যাস নয়, কি বলছে উপন্যাস নয় বলছে। তবে ভালো করে প্রশ্নটা জবাব দিই। দেখো দিবারাত্রিক পরীক্ষা আসতে পারে, কিন্তু দিবারাত্রি কাব্য উপন্যাসটিকার, উপন্যাসটি হলো মানিক বন্দ্যোপাধ্যায়। শিশুর কবিতা বিখ্যাত উপন্যাসটিকার আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত উপন্যাস শিশুর কবিতা, এটা কিন্তু অনেকবার চাকরি পরীক্ষা আসে। পল্লী সমাজ বিখ্যাত উপন্যাসটিকার আমাদের শরৎ আঙ্কেল। আর জীবনানন্দ দাশের বিখ্যাত একটা প্রবন্ধ হলো কবিতার কথা কবিতার কথা কবিতার কথা। ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 ওকে। এই পানি কই, পানি দে, পানি দে, পানি। ওকে সবাই পাচ্ছেন, থ্যাংক ইউ। পরের প্রশ্ন আমরা দেখি কি একটা চমৎকার একটা উত্তর চলে আসে আমাদের এখানে। বাক্যের ৩টি গুণ কি কি? 29তম বিশেষ পরীক্ষার প্রশ্ন, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন 2019। তাহলে এখানে দেখো এই বিশেষ পরীক্ষার প্রশ্ন 29 এবং প্রাইমারি পরীক্ষার প্রশ্ন 2019 সালের একটা প্রশ্ন। বাক্যের 3টি গুণ কি কি? দেখি এই উত্তরটা কে কে পারেন। আপনারা অনেকেই পারেন না, একটা সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক এবং কি কি। দেখি উত্তরটা কে কে পারেন। ওরে বাবা, তুমি 8 মিনিট পরে শ্রীকৃষ্ণ কীর্তনে ভক্ত, তাই এগুলো বলছে। হ্যাঁ দেখি জীবনানন্দ দাশ কি, জীবনানন্দ দাস, আচ্ছা কবিতার কথা বিখ্যাত প্রবন্ধ। দ্রুত 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 দ্রুত। একটি সার্থক বাক্যের 3টে গুণ কি কি একটু দেখি, দ্রুত বলো। একটি সার্থক বাক্যের 3টা গুণ কি কি, দ্রুত বলো। একজনও বলতে পারেন না এখন পর্যন্ত। উত্তর গ, খাদিজা খাতুন, তিনি বলছেন গ, আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা। দেখি কার কার উত্তরটা হয়। এই জিনিসটা আপনারা অনেকেই পারেন না, এই জিনিসটা অনেকেই পারেন না, একটু দেখি দ্রুত চটপট উত্তর দাও। এই আবাসা মুখ কি বলবি ভাই, যত প্রশ্ন শেষে একটু টাইম দিব, শেষে যত প্রশ্ন আসে বাংলা রিলেটেড বলবা, সাদ মুখ বলো আর মুখ চন্দ্র বলো, সব জবাব দিব। আগে এই প্রশ্নের উত্তরটা আমারে দাও, আগে এই প্রশ্নের উত্তর দেখে দেখি পানিয়া দিকে, এই প্রশ্নের উত্তরটা আগে দাও দ্রুত। দেখি কে এই 3টা যে পারবেন সে হলো হিরো, দ্রুত বলো। দ্রুত বলেন দ্রুত বলেন। আচ্ছা বাক্যের 3টা গুণ কি কি একটু বলেন। আমি একটু লিখে দিচ্ছি, দেখেন উত্তরটা হবে আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা। একদম শেষেরটা কার কার হয়েছে, শেষেরটা ডি, কে কে বলছেন ডি, উত্তর শেষেরটা ডি। একটি সার্থক বাক্যের গুণ হলো 3টা, ডি কে কে বলছেন, জাগান ডি কে কে বলছেন। একটি সার্থক বাক্যের 3টি গুণ থাকা আবশ্যক। 1 নম্বর দেখেন আকাঙ্ক্ষা, সরেয়া কয়েকারে কা, এই ও এর সাথে এই ক্ষিয়, আকাঙ্ক্ষা বানানটা দেখবেন এর ভিতরে ও আছে, এর ভিতরে ও আছে প্লাস ক্ষিয় আছে, উমো আছে আর একটা কি ক্ষিয় আছে, এটা হলো আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা 2 নম্বরে কি আসক্তি, সরেয়া দন্ত স তয় তয় রসইকার, আসক্তি এর ভিতরে আছে এই একটা ত, এর ভিতরে আছে এই একটা ত, আসক্তি। এটা কিন্তু আসক্তি না, এটা হলো আসক্তি। আর 3 নম্বরটা সবাই পারেন, আপনারা সবাই এই বানানটা নিয়ে কোনো কনফিউশন নেই, এটা হলো যোগ্যতা। তা বাক্যের এক পদের পর আরেক পদ শোনার যে তীব্র ইচ্ছা তাকে আমরা আকাঙ্ক্ষা বলি, ঠিক আছে। আর আসক্তি কি, বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসের নামই হলো আসক্তি, নট আসক্তি। আর যোগ্যতা বাক্যের অর্থগত এবং ভাবগত মিল বন্ধনের নাম হলো যোগ্যতা। অর্থের সাথে একটা ভাবের একটা কি থাকতে হবে, একটা মিল থাকতে হবে, সেটার নাম হলো যোগ্যতা। তো সুতরাং উত্তরটা হবে ঘ। হইল কার কার, কার কার হয়েছে? আপনারা এখানে অনেক কিন্তু ভুল। স্যার আমি আগে জহিরুল ইসলাম হায়াত স্যার সবার আগেই বলছি, আপনি খেয়াল করেননি স্যার। আচ্ছা এই তো আকাঙ্ক্ষা সত্যি যোগ্যতা, গুড গুড গুড। আকাঙ্ক্ষা বানানটা খ না ক্ষিয়, খেয়াল করে আকাঙ্ক্ষা বানানটা ক্ষিয়, আপনারা ভুলে এটাকে খ দেন, এই জন্য তো পারেন না। আর এখানে আসক্তি, এখানে একটা এরভাবে একটা দেন, ওটা হবে না। তাহলে একটি সার্থক বাক্যের 3টি গুণ আমরা লিখে ভালো করে লিখে রাখেন, এগুলো কিন্তু পরীক্ষা ধরে বারবার। সহজ জিনিস আপনারা পারেন না, ঝামেলা লাগে এই জায়গাটায়। পরের প্রশ্নটা কি, আমির হামজা কাব্য রচনা করেন কে? 14তম বিশেষ পরীক্ষা প্রশ্ন এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন 2019। বলেন আমির হামজা কাব্যটি কে রচনা করেন? আলাওল, ফকির গরিবুল্লাহ, সৈয়দ হামজা নাকি রেজাউদ্দৌলা? দ্রুত বলেন উত্তরটা।
হাই স্যার, আজকে আমি আপনাদের জব মেডিসিনের হেড অফিসে মিরপুর 10-এ গিয়েছিলাম। আর এস রনি, দেখিয়ে আসক্তি না আসক্তি, আসক্তি আসক্তি না সুলাইমান, ওটা হবে আসক্তি। বারবার বলে দিই, সরেয়া দন্তস্ব এই তয় তয় রসইকার, নট আসক্তি। আর এটা আসক্তি মানে যদি তুমি প্রেমে আসক্ত হয়, গাঞ্জায় আসক্ত হও, তাহলে এটা হবে আসক্তি। উত্তরে কি হবে দেখি। সৈয়দ হামজা বলছেন অনেকে, জাকারিয়া সৈয়দ হামজা, দেখি আমার হয়েছে বেবি। আর কার হয়েছে? আমার হলো না ভাইয়া, আপনার বেবি হলো কবে? ওরে দ্রুত বলে দেখি। স্যার আমাদের বেবি বলে সম্বোধন করে, তাই বললাম। আচ্ছা এটা কি হবে? ফকির গরু বললে কোনটা হবে? দেখেন, অনেকে এটা সহজভাবে মনে রাখবেন। কেমনে মনে রাখবেন? আমির হামজা এই কাব্যটা 2 খণ্ডে বিভক্ত। আমির হামজা কাব্যটি কয় খণ্ডে বিভক্ত? 2 খণ্ডে বিভক্ত। এই প্রথম খণ্ডটি রচয়িতা হলো আমাদের ফকিররা। মনে করবেন যত ফকির আছে এরাই আমির হামজা কাব্যের প্রথম খণ্ড রচনা করছেন। আর আমির হামজা কাব্যের দ্বিতীয় খণ্ড রচনা করেন সৈয়দ হামজা। এ কিন্তু দ্বিতীয় খণ্ড রচয়িতা। আমির হামজা কাব্যের দ্বিতীয় খণ্ডের রচয়িতাকে দ্রুত লেখেন। আমির হামজা কাব্যের দ্বিতীয় খণ্ডের রচয়িতা হলেন সৈয়দ হামজা। খেয়াল করবেন, আমির হামজা কাব্যের আমির হামজা প্রথম খণ্ড, আমির হামজা প্রথম খণ্ড, এই প্রথম খণ্ডের রচয়িতা আমির হামজা প্রথম খণ্ডের রচয়িতাকে ফকির গরিবুল্লাহ। ভালো করে খেয়াল রাখবেন, আমির হামজা প্রথম খণ্ডের রচয়িতা ফকির গরিবুল্লাহ। আমির হামজা এই দ্বিতীয় খণ্ডের রচয়িতা সৈয়দ হামজা। দ্রুত লেখো। আর বাংলা সাহিত্যে পণ্ডিত কবি বলা হয় আলাওকে। লিখে রাখো, বাংলা সাহিত্যে পণ্ডিত কবি বলা হয়, বাংলা সাহিত্যে পণ্ডিত কবি বলা হয় কাকে? আলাওকে। এবং বাংলা সাহিত্যে মহাকবি বলা হয় কাকে? আলাওলকে। লিখে রাখো দুইটা, একটা হলো বাংলা সাহিত্যে মহাকবি বলা হয় কাকে? আলাওলকে। বাংলা সাহিত্যে পণ্ডিত কবি বলা হয় কাকে? আলাওলকে। চমৎকার প্রশ্নগুলো কিন্তু সলভ করে দিলাম। এবং আমির হামজা প্রথম খণ্ডের রচয়িতাকে ফকির গরিবুল্লাহ, আমির হামজা দ্বিতীয় খণ্ডের রচয়িতাকে সৈয়দ হামজা। হামজা হামজা হামজা। ক্লিয়ার? সোহেল রানা লিখছে, স্যার আপনার ক্লাস আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ। আমির হামজা কাব্যের রচয়িতা। আচ্ছা, কমেন্ট মুট করেন। আচ্ছা, লেখা শেষ। ভালো করে বুঝবে। এখন যদি কোনো বিশেষ পরীক্ষা ধরে যে আমির হামজা কাব্যের প্রথম খণ্ডের রচয়িতাকে ফকিররা যত আছে তারা, এবং আমির হামজা কাব্যের দ্বিতীয় খণ্ডের রচয়িতাকে সৈয়দ হামজা, এখান থেকে আরো একটা জিনিস শিখাই দিব, আর কখনো ভুল করবেন না, যে পুঁথি সাহিত্যের আদি কবিকে। এখান থেকে আর একটা জিনিস শিখাই দিই, পরীক্ষা এখান থেকে আরো ধরে। পুঁথি সাহিত্যের আদি কবিকে লেখেন। পুঁথি বানানে কোনো চন্দ্রবিন্দু হবে না, পুঁথি বানানে কোনো চন্দ্রবিন্দু হবে না। পুঁথি সাহিত্যের আদি কবি, পুঁথি সাহিত্যের আদি কবি কে? পুঁথি সাহিত্যের আদি কবিকে, পুঁথি সাহিত্যের আদি কবিকে। এই প্রশ্নটা কিন্তু বারবার আসে। আর একটা প্রশ্ন আছে, পুঁথি সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে। লিখে রাখেন, পুঁথি সাহিত্যের শ্রেষ্ঠ কবি, পুঁথি সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে বলো। এই দুইটাই হলো ফকিররা। মনে রাখবা, ফকির ফকির ফকির, সবই ফকিররা। তার পুঁথি সাহিত্যের আদি কবিকে ফকির গরিবুল্লাহ, আমির হামজা কাব্যের প্রথম খণ্ডের রচয়িতাকে এই ফকিররা, তার পুঁথি সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে সবই এই ফকির গরিবুল্লাহ, সবই ফকির গরিবুল্লাহ। আর যদি বলে পুঁথি সাহিত্যের দ্বিতীয় কবিকে, সেটা হলো সৈয়দ হামজা। পুঁথি সাহিত্যের জনপ্রিয় কবিকে এই ফকিররা, পুঁথি সাহিত্যের শ্রেষ্ঠ কবি, জনপ্রিয় কবি, পুঁথি সাহিত্যের আদি কবি সবই হলো ফকির গরিবুল্লাহ, সব ফকির গোষ্ঠীরা। মনে রাখবেন। আর এই ফকির গরিবুল্লাহ শিষ্য, এলো গুরু, শিষ্যকে সৈয়দ হামজা। তাহলে ফকির গরিবুল্লাহ শিষ্যকে সৈয়দ হামজা, তাকে বলা হয় পুঁথি সাহিত্যের দ্বিতীয় জনপ্রিয় কবি। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এগুলো মনে থাকে না। দেখেন কত সুন্দর করে বুঝাই দিলাম। এই কনফিউশন প্রশ্নগুলো বিসিএস এর ক্লাসে কত ভেজাল লাগে আপনাদের, কত সুন্দর মতো বুঝিয়ে দিলাম। তারপর যদি না তাহলে হয়। এই বই পান নাই কার? আচ্ছা, যদি গিফটের বই না পান, আমার হোয়াটসঅ্যাপে আবার নক দিয়েন, তাহলে দেখেন আমরা একটা প্রশ্নের মাধ্যমে কতগুলো প্রশ্ন শিখে গেলাম। আবার বলে দিচ্ছি কি কি প্রশ্ন শিখছি। বাংলা সাহিত্যে পণ্ডিত কবি বলা হয় কাকে? আলাওলকে। আরেকটা বলেছি কি, বাংলা সাহিত্যে মহাকবি বলা হয় কাকে? এই আলাওলকে। ওকে। আবার অনেকে ভেজাল লাগে যে আলাওলের জন্মস্থান কোথায়, এটা নিয়ে আপনাদের ভেজাল লাগে। আলাওলের জন্মস্থান ফরিদপুর নাকি চট্টগ্রাম? আসলে তার জন্মস্থান কিন্তু ফরিদপুর, যেটাকে বলা হয়
মাদারীপুর বলা হয়, যেটাকে আসলে বলা হয় মাদারীপুর, সাবেক মাদারীপুর বলা হয়, এখন তো বর্তমান মাদারীপুর, আসলে সাবেক সেটা ফরিদপুর ডিভিশনে ছিল। মূলত তার জন্মস্থান কিন্তু ফরিদপুর ভাইয়া। যদি আসে আলালের জন্মস্থান কোথায়, ফরিদপুর নাকি চট্টগ্রাম, আপনি অবশ্যই ফরিদপুর মারি আসবেন। যদি ফরিদপুর না থাকে সেক্ষেত্রে চট্টগ্রাম মারবেন, আর চট্টগ্রাম ফরিদপুর যদি দুই জায়গা থাকে অবশ্যই ফরিদপুর টিক দিবেন। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? কনফিউশন প্রশ্নগুলো কিন্তু আপনাদের সব আমি দূর করে দিই। বলতো ঝটফট, কোনটি শুদ্ধ বাক্য? 11তম বিশেষ পরীক্ষার প্রশ্ন, প্রাইমারি শিক্ষক পরীক্ষার প্রশ্ন, 2015 সালের একটা প্রশ্ন। দ্রুত বলেন কোনটি শুদ্ধ বাক্য? একটি গোপনীয় কথা বলি, একটা গোপনীয়তার কথা বলি, একটি গোপন কথা বলি, এক গুপ্ত কথা বলি। এই উত্তরটা কি হবে? হ্যাঁ বাবা, তোমার দরবারে সব পান, ফকিরের মেলা। গুড 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 গুড। দেখো 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 ভাইয়ার, এটা কি হবে? দ্রুত বলো। শোনেন, চাকরি সবারই হয় না, চাকরি তাদেরই হয় যারা মেধাবী এবং পরিশ্রমী। মেধাবীদের আমরা বলি মেধাবীদেরই চাকরি, আসলে ভুল কথা। মেধাবী হতে হবে, পরিশ্রমী হতে হবে। এ প্লাস সবাই পায়, কিন্তু সবাই বিশেষ করে হতে পারে না, সবাই সরকারি চাকরি করতে পারে না। এই জন্য মেধাবীও হতে হবে, পরিশ্রমীও হতে হবে। উত্তরটা কি হবে? ক ক ক। কে বলেছেন ক, কে বলেছেন গ। রাশেদ বলছেন ক, কে বলছেন গ। একটু খেয়াল রাখেন, কে মানে আপনি কারোর সাথে কখনোই কোনো গোপন কথা বলবেন না, কারোর সাথে গোপন কথা বলাই যাবে না, সবসময় গোপনীয় কথা বলতে হবে। কি বলবে? গোপনীয় কথা বলতে হবে সবসময়। কারো কাছে বলাই যাবে না যে তোমার সাথে একটা গোপন কথা আছে, তোমার সাথে একটা গোপন পরামর্শ আছে, এটা বলা যাবে না। বলতে হবে তোমার সাথে একটা গোপনীয় পরামর্শ আছে। মনে থাকবে? বাসর ঘরে গিয়া বৌরিও কইতে পারবে না, শোনো তোমার সাথে একটা গোপন পরামর্শ আছে। বাসর ঘরে গিয়ে বৌরিও কইতে হইবে তোমার সাথে একটা গোপনীয় পরামর্শ আছে। সুতরাং একটি গোপনীয় কথা বলি, শুদ্ধতাটা কি হবে? একটি গোপনীয় কথা বলি। মনে থাকবে? মনে থাকবে মনে থাকবে মনে থাকবে মনে থাকবে। ওকে, আমাদের ক্লাসগুলো কেমন হয় একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের ক্লাসগুলো কেমন। আমাদের বাংলা ক্লাস, ইংরেজি ক্লাস, জিকে ক্লাস, ম্যাথ ক্লাস, আইসিটি ক্লাস, বিজ্ঞান ক্লাস, ভূগোলের ক্লাসগুলো কেমন হয় বলবেন। আপনাদের ভালো লাগতেছে কিনা? পরের প্রশ্নটা কি বলো? আচ্ছা, এই প্রশ্নটা দেখো, ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় 10তম বিশেষ পরীক্ষা প্রশ্ন, প্রাইমারি শিক্ষক পরীক্ষার প্রশ্ন 2016। ঝটপট উত্তর দাও। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় কি? বিভক্তি, ধাতু, প্রকৃতি না ঘ? দেখি কে কে পারেন। আমি কারোর সাথে গোপনীয় কথা বলতে চাই না। দ্রুত বলো, এটা কি হবে উত্তরটা? ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় কি? দেখি উত্তরটা কে পারেন, এটা এই ক্লাসটা কে পারেন, দেখি উত্তরটা কে পারেন। চাকরি ভালোই হবে। এই যে আমাদের হারুন আর রশিদ স্যার, ভালো লাগে, থ্যাংক ইউ। কোনটা মনে থাকবে? সুমন বলেছে মনে থাকে, দেখি একটি গোপনীয় কথা বলি, ইনবক্সে। কোনটা উত্তরটা? আমাদের সৃষ্টি, তিনি বলেছেন স্যার ঘ। দেখি আর কোনটা 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 উত্তর ক। দেখি দেখি কে বলেছেন খ। হায়দার আলী বলছেন খ। আচ্ছা দেখি, জাস্ট লুকিং লাইক ইউ, ওয়াও। আমি উত্তর বলতে বলছি, অনেক সুন্দর ক্লাস হয়েছে স্যার, বুঝার মতন ক্লাস, থ্যাংক ইউ। এটা একটু বলো না ভাইয়ারা, একটু বলো। ধাতু বা একটু ভালো করে ভালো করে ভালো করে বলো, দ্রুত 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 দ্রুত। ক্রিয়াপদের মূল অংশ কি বলা হয়? দ্রুত বলেন, দ্রুত 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 দ্রুত। ধাতু ধাতু ধাতু। দেখেন, এই উত্তরটা অনেকে পারছেন, অনেকে পারেন নাই। একটা সহজ প্রশ্ন ছিল। দেখেন, আমি যখন প্রকৃতি, প্রত্যয় এবং ধাতুর ক্লাসটা, বেসিক ক্লাসটা আপনাদের পেইড বেজে নেই আমি, তখন কিন্তু আমি পড়াই যে ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা প্রকৃতি। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা প্রকৃতি, এই দুইটা কিন্তু মনে রাখবেন। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। কি বলা হয়? ধাতু বা প্রকৃতি। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা প্রকৃতি। তো অপশনে ধাতু আছে, প্রকৃতিও আছে না? আপনি কি এটা ঠিক দিবেন? এটা দিবেন না? আপনার এখানে অপশন আছে খ প্লাস গ, এটা উত্তর, এটা উত্তর। সুতরাং উত্তর হবে খ প্লাস গ। খ প্লাস গ। কোন কারণে যদি আপনি এই ধরনের প্রশ্ন আসে যে ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়, অপশন যদি ধাতু প্রকৃতি দুইটাই থাকে, আর এই খ প্লাস গ যদি এরকম না থাকে, সেক্ষেত্রে আপনি ধাতুতে টিক দিবেন। আবার দেখবেন অনেক পরীক্ষা অপশন ধাতুই থাকে না, সেক্ষেত্রে আপনি প্রকৃতিতে টিক দিবেন। ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে 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 ওকে। কি দিয়া মন কারিলা ও বন্ধুরে, অন্তরে পিরিতি
আগুন ধরাইলা, কি দিয়া মন কারিলা, ও বন্ধুরে অন্তরে প্রীতির আগুন ধরাইলা। এবার সেই প্রেম নিয়ে একটা প্রশ্ন এসেছে যে প্রেম, চমৎকার প্রেম, প্রেম শব্দটিতে কয়টি অক্ষর আছে? এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় পরীক্ষায় 2021 সালের একটা প্রশ্ন, প্রেম নিয়ে একটা প্রশ্ন। প্রেম শব্দটিতে কয়টি অক্ষর আছে বলেন দ্রুত? প্রেম শব্দটিতে কয়টি অক্ষর আছে দ্রুত? দেখি দেখি কার কার উত্তরটা হয়। প্রেম শব্দটিতে কয়টি অক্ষর আছে? দ্রুত দ্রুত বলেন, দ্রুত দ্রুত। যে প্রেম সর্ব থেকে সে জীবনে আমার হয়ে রয়। ছোটবেলা একটা বাংলা সিনেমার গানে শুনেছিলাম, সেই প্রেম শব্দটিতে কয়টি অক্ষর আছে? দ্রুত বলো দেখি কে পারেন। প্রেম শব্দটিতে কয়টি অক্ষর আছে? এখানে কি 3টি অক্ষর আছে, নাকি 1টি আছে, নাকি 2টি আছে, নাকি 4টি? দ্রুত বলো। অনেকে বলতেছে, আমাদের উজ্জ্বল খান বিএসসি তিনি বলছেন 1টি আছে, আমাদের মানসুর আহমেদ তিনি বলছেন 1টি, এম ইসমাইল বিন সুলতানা তিনি বলছেন মাত্র 3টা আছে। বাহ, এবার দেখি আর কে কে আছেন, কে কে আছেন দেখি। প্রেমে ভায়োলেটি আবিরা সুলতানা 3টা, ডাক্তার নুরুল ইসলাম তিনি বলছেন 4টা। তোমার 4টা বউ হবে, যে কয়টা বলবে তার ওই কয়টা জামাই হবে, ওই কয়টা বউ হবে। এই প্রেম শব্দে কেউ যদি বলে 1টি আছে, তার ওর 1টি জামাই হবে, 1টি বউ হবে। কেউ যদি বলে প্রেম শব্দে 3টা অক্ষর আছে, তার 3টা বউ হবে, 3টা জামাই হবে। কেউ যদি বলে প্রেম শব্দে 2টা অক্ষর আছে, তার 2টা জামাই হবে, 2টা বউ হবে। আর কেউ যদি বলে প্রেম শব্দটিতে 4টে অক্ষর আছে, তার 4টি বউ হবে এবং 4টি জামাই হবে। এবার দেখি কার কার আছেন, দ্রুত দ্রুত। কি হবে? প্রেম একটার বেশি করা ঠিক না, তাহলে 1টি হবে। কার কার হয়? এবার আমি উত্তরটা বলে দিই। দেখো, এই ধরনের যদি কোনো অক্ষর যদি কোনো পরীক্ষায় আসে, তাহলে আপনি কি করবেন? আমি বারবার বলি, এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টিকে বলা হয় অক্ষর। আপনি যদি এভাবে না বের করতে পারেন, আপনি বাংলিশ করবেন প্রেম, এটা খাস বাংলা লিখবেন প্রি-আর-ই-এম, প্রেম। এখন দেখে এই প্রেম শব্দটা ভাওয়াল আছে কয়টা? খাস বাংলা লিখবেন ভাওয়াল আছে কয়টা? একটা। যে কয়টা ভাওয়াল পাবেন ওই কয়টাই অক্ষর। সুতরাং প্রেম শব্দে অক্ষর আছে একটা। কয়টা? একটা। কার কার হইলো বলো? প্রেম শব্দে অক্ষর আছে একটা। কার কার হইছে? এই হাত জাগান। এই আলাউদ্দিন শারমিন বলছে 3টা, হয় নাই স্যার? একটি স্যার আপনার ক্লাসটা করেছিলাম, সজীব সাহা, সজীব সাহা কিন্তু পেরেছেন 1টি। আকলিম আলিমে তিনি বলছেন 1টি, বা সবাই বলছেন একটি। কাকুলি ফেরদৌসী মানা তিনি বলেছেন 1টি। থ্যাংক ইউ আপনি অনন্য সরকার। তাহলে আমি একটাই বললাম, যারা যারা একটাই কইছেন তাদের উত্তরটা হয়েছে। ওকে, তাহলে প্রেম একটাই ভালো, একটাই চলবে। প্রেম কয়টা চলবে? একটা। প্রেম কখনো একাধিক করবা না, মনে থাকে জানো। বাট তাহলে আমরা দেখি প্রেম থেকে এবার দূরে সরে যাই, এবার ব্রেকআপ। এবার দেখি পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্নটা কি চলে আসে দেখি। ওয়াও, চমৎকার একটা প্রশ্ন আছে। আমরা জানি যারা আমরা প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয় যেখানেই পড়াশোনা করি না কেন, আমাদের একটা কি হয়? একটা সমাবর্তন হয়। এই সমাবর্তন শব্দে কয়টি অক্ষর আছে? জনতা ব্যাংক অফিসার পরীক্ষায় 2021 সালে ব্যাংক নিয়োগ পরীক্ষা জনতা ব্যাংক অফিসার পদের 2021 সালের একটা প্রশ্ন, যে সমাবর্তন শব্দে কয়টি অক্ষর? যেটা জনতা ব্যাংক অফিসার পদে 2021 সালের একটা প্রশ্ন। দেখি এই প্রশ্নের উত্তরটা কি পারেন। 7টা, 6টা, 5টা নাকি 4টা আছে? দ্রুত উত্তর দেন। সমাবর্তন শব্দে কয়টি আছে? কয়টি? সমাবর্তন শব্দে কয়টি অক্ষর আছে? ঝটপট দ্রুত বলো, কি হবে? ইসরে, অনেকেই কয় আমার হয়নি। আরে স্যার আমার বউ একটাই। বাহ, দ্রুত বলো। দেখি। আচ্ছা, শফিক বলছে স্যার আমার সমাবর্তন শব্দে 4টি আছে। ঐশী চৌধুরী তিনি বলছেন 4টি। তানিয়া শফিক তিনি বলছেন 4টি। আমাদের গুড মিতা তিনি বলেছেন 4টি। রঞ্জিত তিনি বলছেন 4টি। মানসুরা তিনি বলছেন 4টি। সবাই বলতেছে 4টি। আকাশ 4টি, সবাই বলতেছে 4টি।
আচ্ছা দেখো, সবাই উত্তরটা পারতেছেন, তাই তো? তার মানে বোঝা গেল আপনারা সবাই প্রেম পারেন, প্রেম বুঝেন। তা সমাবর্তন দেখি, স এসে স, এম এ মা, স মা, বি ও আর বর, টি ও এন তন, সমাবর্তন। তা এস এসা, এম এ মা সমা, বি ও আর বর, টি ও এন তন, সমাবর্তন। ভাল আছে কয়টা? একটা আছে, দুইটা, একটা তিনটা, একটা চারটা। সুতরাং সমাবর্তন শব্দে চারটা অক্ষর আছে। কয়টা? চারটা, চারটা, চারটা। কার কার হয়েছে বলেন? কার কার হয়েছে বলেন? কার কার হয়েছে? কার কার হলো? চারটা। সমাবর্তন শব্দে কয়টা আছে? চারটা আছে। একদম সুন্দর মতো দেখেন, আপনারা পারলেন। মনে থাকে জানো, মনে থাকে জানো। সমাবর্তন শব্দে কয়টা আছে? চারটা অক্ষর আছে, ইজিলি পারেন। তো এরকম অনেক শব্দ আমাদের দেয়, যে শব্দে কয়টা অক্ষর। আমি আরেকটা বানিয়ে দিচ্ছি, দেখি এটা আপনারা পারেন কিনা, তাহলে আপনাদের ক্রিয়ালয় হয়ে যাবে। ধন অস্কেন ধনু, ছয়টা ষ্ট অনুস্বার, কয়াকারে কা র, ধনুষ্টঙ্কার। আচ্ছা বলেন তো, এই ধনুষ্টঙ্কার শব্দে কয়টা অক্ষর আছে? বের করেন। ধনুষ্টঙ্কার শব্দে কয়টা অক্ষর আছে? কে কে বলেন? এই ধনুষ্টঙ্কার শব্দে কয়টা অক্ষর আছে? কে কে পারেন? ধনুষ্টঙ্কার শব্দে কয়টা অক্ষর আছে? ধনুষ্টঙ্কার শব্দে কয়টা অক্ষর আছে? কে কে পারেন? সবারই হয়েছে, আমি জানি স্যার, আমাদের হয়েছে। থ্যাংক ইউ। এবার এই শব্দটা বলেন, ধনুষ্টঙ্কার শব্দে কয়টা অক্ষর আছে দেখি। কয়জনে পারেন? টাস টাস জবাব দেন, টাস টাস। ধনুষ্টঙ্কা দেখেন, আপনি বিশেষ পরীক্ষা দিবেন, প্রাইমারি দিবেন, ব্যাংক পরীক্ষা দিবেন, যা পরীক্ষা দেন না কেন, আপনি বেসিক শেখেন, পারবেন। বেসিক শিখলে আপনাকে সেগুলো পানি পানি মনে হবে। চাকরি যদি হতে হয় ভাই, একটা যদি বলি কি, যারা ঢাকা শহরে আশেপাশে আছেন, আমি বলি আমাদের ঢাকা মিরপুর শাখায় আইসেন, সরাসরি অফলাইনে ভর্তি হন, আর সারাদিন লাইব্রেরিতে বসে পড়েন। চাকরি একটা হবে, চাকরি একটা নিয়ে বাড়িতে যেতে পারবেন। যাদের তাড়াতাড়ি চাকরি লাগবে তাদেরকে বলি যে মিরপুর 10-এ এসে ভর্তি হয়ে এখানে সরাসরি অফলাইনে ক্লাস করেন, দেখবেন জব একটা হবে ইনশাল্লাহ। তার ধনুষ্টঙ্কার শব্দে কয়টাকে আমি একটু লিখি। ধনুষ্টঙ্কার, দিও ধো, এন ইউ নো, ধনুষ, টি ও এন টং, কে এ আর কার বা কে ই আর কার, ধনুষ্টঙ্কার। তার ভাওয়াল আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তা ধনুষ্টঙ্কার শব্দে কয়টা অক্ষর আছে? চারটা। কার কার হয়েছে? হাত জায়গায় দ্রুত। ধনুষ্টঙ্কার শব্দে কয়টা অক্ষর আছে? চারটা। কার কার হইলো? হাত জাগাও, তাড়াতাড়ি হাত জাগাও, দ্রুত। এরপরে প্রশ্ন দেখো, এখানে আমরা বলি, আমরা তখন ভোর সকালে নদীর তীরে ভ্রমণ করতাম। আমরা তখন ভোর সকালে নদীর তীরে ভ্রমণ করতাম। বাক্যটি কোন কাল? খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা আসছে এবং প্রাইমারি পরীক্ষা আছে। এই প্রশ্নটা খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষায় এসেছে এবং প্রাইমারি পরীক্ষা এসেছে। কি বলছে? আমরা তখন ভোর সকালে, ভোর সকালে হয় না, এটা হবে রোজ সকালে। বাক্যটা ভুল আছে, টাইপিং মিস্টেক মেবি। এখানে আমরা তখন রোজ সকালে, এটা হচ্ছে আমরা তখন সকালে নদীর তীরে ভ্রমণ করতাম, সমস্যা নাই, এটা রোজ। আমরা তখন রোজ সকালে, বাক্যটা হবে এরকম, আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম। বাক্যটি কোন কাল? এটা কি ঘটমান অতীতকাল, এটা কি পূর্বঘটিত অতীতকাল, নাকি সাধারণ অতীত, নাকি নিত্যবৃত্ত অতীত? নাকি নিত্যবৃত্ত অতীত? এটা কি হবে? দ্রুত দ্রুত। এটা কি ঘটমান অতীত, নাকি পূর্বঘটিত অতীত, নাকি সাধারণ অতীত, নাকি নিত্যবৃত্ত অতীত? কোনটা হবে? কোনটা হবে? দ্রুত বলেন, কোনটা হবে? আমরা তখন সকালে নদীর তীরে ভ্রমণ করতাম। বাক্যটি, এটা খাদ্য অধিদপ্তর এসেছে, প্রাইমারি পরীক্ষা আসছে। দেখি কয়জনে পারেন। এই সিম্পল প্রশ্ন পারেন না, তা চাকরি হবে? প্রাইমারি চাকরি কেমনে টিকবেন? সিম্পল প্রশ্ন পারতেছে না, কেমনে হবে বলেন? কেমনে হবে? নিত্যবৃত্ত অতীত, নিত্যবৃত্ত অতীত। আচ্ছা, যারা নিত্যবৃত্ত অতীত বলছেন, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভালো করে খেয়াল রাখেন, এই যে বাক্যটা নিত্যবৃত্ত, একটা হলো নিত্য নস্কেনি, নিত্যবৃত্ত বর্তমান, একটা হলো নিত্যবৃত্ত বর্তমান, এটা দিয়ে পরীক্ষা আসে। আর একটা আসে নিত্যবৃত্ত অতীত, নিত্যবৃত্ত অতীত। বর্তমানে এগুলোর নাম চেঞ্জ হয়ে গেছে। বর্তমানে এটার নাম নিত্য বর্তমান, এটাকে বলে নিত্য অতীত। এটাকে বলে, এই বৃত্ত কথাটা এখন বাংলা একাডেমি বাদ দিয়ে দিয়েছে, তো এখন এটাকে বলা হয় নিত্য বর্তমান, আর এটাকে বলা হয় নিত্য অতীত। তো যাই হোক, পুরাতন বোর্ড বইয়ে আমরা বলতাম নিত্যবৃত্ত বর্তমান, আর এটা বললাম নিত্যবৃত্ত অতীত। এখন দেখেন এই জিনিসটা কি, আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয় না, পারফেক্ট টেন্স বলা হয়। তাই এই নিত্য বর্তমান, এই যে নিত্যবৃত্ত বর্তমান,
এখন দেখো নিত্যবিত্ত বর্তমান কি, এই জিনিসটা কি আসলে? নিত্য মানে যে কাজটা এভরিডে ঘটে, যে কাজটা এভরিডে ঘটে। আর এই নিত্য মানে যেটা এভরিডে ঘটে, প্রতিদিন ঘটে। আর এই নিত্য মানে প্রতিদিন ঘটতো, যে কাজটা প্রতিদিন ঘটতো আর যে কাজটা প্রতিদিন ঘটে। মনে রাখবেন কি, যে কাজটা এভরিডে ঘটে আর যে কাজটা এভরিডে ঘটতো, এইটাই বলা হয় নিত্যবৃত্ত অতীত। তার নিত্য বর্তমান হলো নিত্য মানে এভরিডে যে কাজটা করে। যেন আমি নিয়মিত সাঁতার কাটি, আমি প্রতিদিন সাঁতার কাটি, আমি প্রতিদিন নামাজ পড়ি, আমি নিয়মিত নামাজ পড়ি, আমি নিয়মিত কোরআন পড়ি, সূর্য পূর্ব দিকে উদিত হয়, এগুলো চিরন্তন সত্য, এভরিডে যে কাজটা হয় একেবারে, এটার নামে নিত্য বর্তমান। যেমন এখানে প্রতিদিন খেলা হয়, এখানে প্রতিদিন খেলা হয়, এখানে প্রতিদিন খেলা হয়। দেখো এই জিনিসটা কিন্তু এভরিডে ঘটে, সুতরাং এই বাক্যটা হলো নিত্য বর্তমান। এটা কি হবে? নিত্য বর্তমান অথবা নিত্যবৃত্ত বর্তমান। এই বাক্যটা যদি আমরা নিত্য অতীতে নিয়ে যাই তাহলে কি হবে? কে বলতে পারেন? এই বাক্যটা নিত্যবৃত্ত অতীত বা নিত্য অতীতে কি হবে? যে পারবেন অসংখ্য ধন্যবাদ দেবো আমি তাকে। এখানে প্রতিদিন খেলা হয়, এই বাক্যটা নিত্য অতীত কি হবে? নিত্য অতীত চেনার উপায়টা আবার বলে দিচ্ছি। যে অভ্যাসটি পূর্বে ছিল কিন্তু এখন আর নেই, এটা চেনার উপায়। যে অভ্যাসটি পূর্বে ছিল কিন্তু এখন আর নেই, যে অভ্যাসটি পূর্বে ছিল বা যে কাজটি পূর্বে ছিল সেটা এখন আর নেই, সেটাকে বলে নিত্য অতীত বা নিত্যবৃত্ত অতীত। তাহলে এটা কি হবে? উত্তরে কি হবে? এই ফারজানা আক্তার হটলাইন নাম্বারে কল দাও, এখানে কমেন্ট করলে কেউ তোমার কমেন্টের জবাব দিবে না, হটলাইন নাম্বারে কল দাও। এটা কি হবে বলেন? এটা কি হবে? পারতেছেন না, বুঝে গেছি। আমি বলছি নিত্য বর্তমান মানে নিত্য মানে যে কাজটা প্রতিদিন হয়, আর নিত্যবৃত্ত অতীত মানে যে অভ্যাসটা পূর্বে ছিল কিন্তু এখন আর নেই, যে অভ্যাসটা পূর্বে ছিল কিন্তু এখন আর নেই। যেমন তুমি যদি বলো আমি প্রতিদিন ইফটিজিং করতাম, আমি নিয়মিত ইফটিজিং করি, আমি নিয়মিত ইফটিজিং করি, আমি নিয়মিত ইফটিজিং করি। তুমি যদি বলো আমি নিয়মিত ইফটিজিং করি, এটা হলো নিত্য বর্তমান। এটাকে নিত্য অতীতে নিলে কি হবে? যে আমি নিয়মিত ইফটিজিং করতাম, অর্থাৎ ওই অভ্যাসটি আগে ছিল কিন্তু এখন আর নাই। তাহলে এটা নিত্য অতীতে নিলে কি হয়? আমি নিয়মিত ইফটিজিং করতাম, আমি নিয়মিত ইফটিজিং করতাম, হবে কি? আমি নিয়মিত ইফটিজিং করতাম, তাহলে আমি নিয়মিত ইফটিজিং করি, এটা হলো নিত্য বর্তমান, এটা হলো নিত্য বর্তমান। আর আমি নিয়মিত ইফটিজিং করতাম, এটা হলো নিত্য অতীত, অর্থাৎ যে অভ্যাসটি পূর্বে ছিল কিন্তু এখন আর নেই। তাহলে এই বাক্যটা কি হবে? এখানে বলেছে এখানে প্রতিদিন খেলা হয়, নিত্য বর্তমান। এটা যদি আমি নিত্যবৃত্ত অতীতে নিয়ে যাই তাহলে এটা কি হবে? এখানে প্রতিদিন খেলা হতো, এখানে প্রতিদিন খেলা হতো, তার মানে এখন আর হয় না, এখানে প্রতিদিন খেলা হতো, এখানে প্রতিদিন ক্ষয়কার খেয়ে লয়কালা খেলা হয়কারটা হতো। এই বাক্যগুলো প্রাইমারিতে ধরে, নিবন্ধন ধরে 10 থেকে 20 মিনিট। এই ক্রিয়ার কালটা আপনারা অনেকে বুঝিনি না, খালি মুখস্থ বিদ্যা করে দেন, পরীক্ষা হলে পারেন না। ক্লিয়ার? এখন দেখো এখানে বলছি আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম, তাহলে এটা অবশ্যই কি হবে? এটা অবশ্যই হবে কি? অর্থাৎ এই অভ্যাসটি আগে ছিল কিন্তু এখন আর নেই, সুতরাং এটা হবে নিত্যবৃত্ত অতীত, নিত্যবৃত্ত অতীত, নিত্যবৃত্ত অতীত। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? মন থাকবে? মন থাকে? ওকে, ক্লিয়ার? আচ্ছা দেখো এই নিয়মটা পারার জন্য আবার আমি আরেকটা উদাহরণ দিই, দেখি আপনারা পারেন কিনা। দেখো আমি নিয়মিত কি? আমি নিয়মিত প্রেম করি, আমি নিয়মিত প্রেম করি। বলো এটা নিত্যবৃত্ত অতীতে কি হবে? বলো আমি নিয়মিত প্রেম করি, দ্রুত লেখো, আমি নিয়মিত প্রেম করি, আমি নিয়মিত প্রেম করি। এটা নিত্যবৃত্ত অতীতে কি হবে? ট্রান্সফার করো, দ্রুত বলো, দ্রুত বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি নিয়মিত প্রেম করি, এটার নিত্যবৃত্ত অতীতে ট্রান্সফার করো। দেখি কয়জনে পারেন। কি হবে? ঘুম চোখে নিয়ে ক্লাস করতেছে, ওরে বাবা এত ঘুম! যখন সেটিং করে তখন ঘুম আসে না। বাঙালি কি করে? খাইয়ে দেয়, তাড়াতাড়ি বেডে যায়, লাইট অফ করে, এবার চ্যাটিং নিয়ে শুরু করে,
হাই বেবি, কি করো তুমি? এই শুরু হয়ে যায় চ্যাটিং করতে 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 রাত 2টা 3টা বাজে যায়, তারপর চ্যাটিং ঘুমাইয়া চলে, তখন আর চোখে ঘুম আসে না। পড়াশোনা করতে আসলেই চোখে ঘুম আসে, তাই না? আচ্ছা দেখি, ইয়াসমিন শাবনাজ তিনি বলছেন আমি নিয়মিত প্রেম করতাম। আচ্ছা রঞ্জিত চক তিনি বলছেন আমি নিয়মিত প্রেম করতাম। সিনথিয়া সুরভি তিনি বলছেন আমি নিয়মিত প্রেম করতাম। দেখি স্যার আমি নিয়মিত প্রেম করতাম, অনেকেই বলতেছেন স্যার আমি নিয়মিত প্রেম করতাম। উজ্জ্বল দাস, আশা হক আমি নিয়মিত প্রেম করতাম। নাজমিন চৌধুরী তিনি বলছেন নিত্য বর্তমান স্যার আমি নিয়মিত প্রেম করি, নিত্য বর্তমান স্যার আমি নিয়মিত প্রেম করতাম। জাহাঙ্গীর আলী, আচ্ছা দেখেন আমি নিয়মিত প্রেম করতাম। আচ্ছা দেখো, এই সত্য কথা শুনে রাখেন, আজকে এই ক্লাসটা যদি কোনো হাজবেন্ড যদি দেখেন, আপনার বউ যদি লেখে আমি নিয়মিত প্রেম করতাম, ওর পিঠের উপরে আস্তে একটা কিল মারেন। আর যদি আপনার যদি কেউ যদি স্বামী স্ত্রী ক্লাস দেখেন, যদি আপনার হাজবেন্ড যদি ক্লাস করে, সে যদি লেখে আমি নিয়মিত প্রেম করতাম, ওর পিঠে পুরো একটা মারেন ধুমাইয়া। সত্য কথা প্রকাশ পেয়েছে কিন্তু। দেখ কারা কারা ছোটবেলায় প্রেম করতো, আজকে কট খাইছে। এইসব যারা যারা লিখছে আজকে ক্লাসে আমরা নিয়মিত প্রেম করতাম, এই মেয়েদের আনম্যারিড মেয়েদের থাকলে কেউ বিয়ে করতেন না। আর ছেলেদেরও কিন্তু এনে প্রমাণ পাইছেন তারা নিয়মিত প্রেম করতো, এদের সাথে কেউ লাইনে মারতেন না, এদের সাথে কেউ বিয়ে করতেন না। ঠিক আছে, আজকে ক্লাসে সবাই কিন্তু দেখেন প্রমাণটা পেয়ে গেছেন কারা কারা প্রেম করতেন আর না করতেন। আজকে ক্লাসে কিন্তু আমি পেয়ে গেছি, আজকে ক্লাসে সবাই পেয়ে গেছি কারা কারা এগুলার। এমনি যদি জিজ্ঞেস করি এই তোমার কি তুমি কি প্রেম করো, না স্যার আমি তো শুধুই পড়াশোনা করি, আমি শুধু জব মেডিসিনের সাথে প্রেম করি, আমি অন্য কারোর সাথে করি না। ওরে বাপরে কি সুন্দর, তখন একদম পাক্কা মুসল্লি একেবারে, তাই না? গুড 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 গুড। তাহলে দেখছেন প্রমাণটা পাইয়া গেলেন। দেখো এবার একটা প্রশ্ন আসে, চমৎকার প্রশ্ন, যেটা বাজারের 80% গাইড বইয়ে ভুল। দেখি চৌহদ্দি শব্দটি কোন ভাষাতে এসেছে? শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা আছে 2021 সালে 36তম বিশেষ পরীক্ষা আসছে। দেখি চৌহদ্দি শব্দটি কোন ভাষা থেকে আসছে, কে কি পারেন? দ্রুত বলেন, দ্রুত 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 দ্রুত। ওই বাবারে, লিজা বল স্যার আমি প্রেম বুঝি না। আহারে, আমি আয়শা লিখছে এখন আমি করি না, বা আমি একসময় প্রেম করতাম না। ওরে বাবারে সাবরিনা, দেখছেন কারা কারা লিখছেন? আমি চিনে গেছি আপনাদের সবগুলোর নাম হয়ে গেছে, কারা করতেন আর করতেন না। যতই এখন সাধু সাজেন কোনো লাভ হইব না, সবাইকে আমি চিনে ফেলেছি। দ্রুত বলো। তাহলে কি হবে? চৌহদ্দি এটা ভাবছেন 90% গাইড বই ভুল, 90% প্রাইমারি গাইড বই, 90% গাইড বই ভুল। বলে দিলাম চৌহদ্দি শব্দটি মিলাই দেখেন, আপনার কাছে যে বই আছে বইটা মিলাই দেখেন চৌহদ্দি শব্দটি কোন ভাষা থেকে এসেছে। বাংলাদেশের 90% গাইড বই ভুল। এই উত্তরটা দেখি কয়জনে পারেন। দ্রুত 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 উত্তরটা কি হবে? আচ্ছা দেখি, অনেকে কেউ বলেছেন খ, বৃষ্টি বলছে স্যার খ নাম্বার, রঞ্জিত বলছেন খ নাম্বার, রুমি আক্তার খ নাম্বার। ওই মিস বারণী এখনো কয় সে নিয়মিত প্রেম করতো। বাংলা প্লাস সিনথিয়া, বাংলা প্লাস ফার্সি, বাংলা ফার্সি স্যার ক্লিয়ার দেখা যায় না। চৌহদ্দি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ক নাম্বারে বাংলা প্লাস আরবি, খ নাম্বারে বাংলা প্লাস ফার্সি, গ নাম্বারে আরবি প্লাস তুর্কি এবং ঘ নাম্বারে আরবি প্লাস হিন্দি। কোনটা হবে? হ্যাঁ, তবে আপনাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। উত্তরটা হবে বাংলা প্লাস ফার্সি। চৌহদ্দি শব্দটা বাংলা প্লাস ফার্সি, ফার্সি ফার্সি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মনে থাকবে চৌহদ্দি শব্দটা বাংলা প্লাস ফার্সি। থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সবাই পারছেন, থ্যাংক ইউ। এরপরে একটা সহজ প্রশ্ন রেখেছি আমি, নিচের কোনটি অনির্দিষ্ট সর্বনাম? অষ্টম বিজিএস পরীক্ষা যারা এলএলবি পরীক্ষা দিবেন, যারা এলএলবি যারা বার কাউন্সিলে পরীক্ষা দেন এবং যারা জাজ নিয়ে পরীক্ষা দেন, তাদের জন্য কিন্তু এই প্রশ্ন অষ্টম বিজিএস পরীক্ষা 2021 সালের একটা প্রশ্ন। নিচের কোনটি অনির্দিষ্ট সর্বনাম? অষ্টম বিজিএস পরীক্ষা 2021 সালের একটা প্রশ্ন। নিচের কোনটি অনির্দিষ্ট সর্বনাম? কেউ, এটা, খোদ নাকি নিজে? উত্তর কোনটা হবে? টাস্টার জবাব চাই, টাস্টার জবাব চাই। আবার বলে দিচ্ছি, আজকে ক্লাসে সর্বোচ্চ শেয়ারকারী যে থাকবা একদম 100% কিরে প্লাস বইটা পেয়ে যাবেন, আর সর্বোচ্চ মেনশনকারী যে থাকবেন সেও আজকে কিরে প্লাস বইটা পাবেন। এটা কি উত্তরটা কি হবে? উত্তরটা বলেছেন খ, একজনে বলছেন খ এটা, আমাদের ইসমাইল হোসেন তিনি বলছেন কেউ, বা দেখি আর কি কি পারেন, অনেকে বলছেন কেউ, জাকিয়া বলছেন কেউ। তা এই জিনিসটা পারতে হলে আপনাকে শিখতে হবে অনির্দিষ্ট সর্বনাম কি।
ইনডিফিনিট প্রোনাউন, অনির্দিষ্ট সর্বনাম, পদ প্রকরণ থেকে আসছে। অর্থাৎ অনির্দিষ্ট মানে যেটা নির্দিষ্ট করে কোনো বলা হবে না, সেটাকে বলা হয় অনির্দিষ্ট। যেমন আমি যদি একটা বাক্য বলি, চলো কোথাও ঘুরে আসি, কি বললাম? চলো কোথাও, চলো কোথাও ঘুরে আসি, চলো কোথাও ঘুরে আসি, চলো কোথাও ঘুরে আসি। এই বাক্যে অনির্দিষ্ট সর্বনাম কোনটা? কোথাও। এই বাক্যে অনির্দিষ্ট সর্বনাম হলো কোথাও। এরকম পরীক্ষায় বাক্য দিবি, চলো কোথাও ঘুরে আসি বা চলো কোথাও একটু বেরিয়ে আসি। এই বাক্যে কোথাও কোন পদ, এটাই হলো অনির্দিষ্ট সর্বনাম। অর্থাৎ আমি নির্দিষ্ট করে বলিনি যে তোমাকে নিয়ে আমি কোথায় ঘুরতে যাব, আমি বলেছি চলো কোথাও ঘুরে আসি, এটা হলো অনির্দিষ্ট সর্বনাম। এটা কি হবে? অনির্দিষ্ট সর্বনাম, অনির্দিষ্ট সর্বনাম। এরপরে দেখো, আমি যদি আপনাদের আরেকটা প্রশ্ন দিয়ে দিই যেটা বিশেষ পরীক্ষায় কাজে লাগবে, সে যদি বলি যে চলো কিছু খাই, চলো কিছু খাই, চলো এবার কিছু খাই, এবার বলা চলো এবার কিছু, চলো এবার কিছু খাই, চলো এবার কিছু খাই। তো এখানে অনির্দিষ্ট সর্বনাম কোনটা? কিছু। এখানে কিন্তু কিছু আমি বলিনি যে কি খাবো, তোমাকে কি আমি ফুচকা খাবো নাকি বারবিকিউ খাবো, আমি কিন্তু বলিনি। আমি বলছি চলো কিছু খাই, চলো এবার কিছু খাই। তো এখানে কিন্তু কিছু, এটাও হলো অনির্দিষ্ট সর্বনাম, অনির্দিষ্ট সর্বনাম। এরপর যদি আমি বলি যে কেউ যাবে আমার সাথে, কেউ যাবে, কেউ যাবে আমার সাথে, কেউ যাবে আমার সাথে, তোমরা হাত জাগালে যে স্যার হ্যাঁ আমি যাব, আমি বললাম কেউ যাবে আমার সাথে, এখানে কিন্তু আমি নির্দিষ্ট করে বলিনি, সুতরাং কেউ হলো অনির্দিষ্ট সর্বনাম। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? তো পদ প্রকরণ যদি আপনি বেসিক থেকে পড়েন, বিশেষ পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, যে কোনো জব পরীক্ষা আপনার কাছে পানি পানি মনে হবে, একদম পানি পানি মনে থাকবে তো, একদম পানি পানি মনে হবে। জব মেডিসিনের যে কোনো অফলাইন শাখায় ভর্তি হবেন, আমাদের সারা বাংলাদেশে আমাদের মানে যে অফলাইন শাখাগুলো আবার বলে দিচ্ছি, আমাদের অফলাইন শাখা মিরপুর 10, ঢাকা শহরে মিরপুর 10, ফলপট্টি, সামাদ ম্যানশন 4th তলা। আপকামিং ব্রাঞ্চ আসতেছে আমাদের ঢাকা শহরে, আরেকটি ব্রাঞ্চ হবে ঢাকা বাড্ডাতে, ঢাকা বাড্ডা। এরপর আমরা বলে দিচ্ছি খুব শীঘ্রই আমাদের পটুয়াখালী শাখা, বরিশাল শাখা, খুলনা রয়্যাল মোড় শাখা, খুলনা দৌলতপুর শাখা, ফরিদপুর শাখা, রাজবাড়ী শাখা, কক্সবাজার শাখা, এবং আমাদের আছে জামালপুর, শেরপুর, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, এবং আমাদের আছে টাঙ্গাইল, ময়মনসিংহ, এরপরে বগুড়া, বগুড়া, রংপুর, দিনাজপুর। ক্লিয়ার সবাই? হবিগঞ্জ, এবং আমাদের একটা শাখা হবিগঞ্জ। ওকে, তাহলে এই সমস্ত শাখায় সরাসরি অফলাইনে ভর্তি হয়ে আপনারা ক্লাসগুলো করতে পারে। আর একটা চমৎকার একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা বারবার আসে, ফুলে ফুলে ঘর ভরেছে, এই প্রশ্নটা কিন্তু বারবার আসে চাকরি পরীক্ষায়। ফুলে ফুলে ঘর ভরেছে কোন কারকে কোন বিভক্তি? ডাক অধিদপ্তর পোস্টম্যান পরীক্ষা 2022 সালের একটা প্রশ্ন। ফুলে ফুলে ঘর ভরেছে, এটা কি অধিকরণের সপ্তমী নাকি করণের সপ্তমী নাকি করণের শূন্য নাকি অধিকরণের শূন্য? দেখি কার কার হয়। দ্রুত 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 দ্রুত। না, রাজশাহীতে আমাদের এখনো জব মেডিসিনের শাখা হয়নি। দ্রুত বলেন, এটা কি হবে? উত্তরটা বলেন না কেন? আচ্ছা রুবিনা, ক্লাস না পাইলে তুমি আমাদের হটলাইন নাম্বার যোগাযোগ করো, আমাদের এখানে কিন্তু ওয়েবসাইটে ক্লাস হচ্ছে, আপনি হটলাইনে কল করেন। স্যার আপনি যদি নিয়ে যান তাহলে সবাই যাবে না, এত টাকা নাই, সবাইকে নিয়ে যেতে পারবো না। তাহলে এটা কি হবে? ফুলে ফুলে ঘর ভরেছে কোন কারক? করণের সপ্তমী, করণের সপ্তমী, করণের সপ্তমী। অনেকে বলতেছেন করণের সপ্তমী। আচ্ছা দেখি সেটা করণের সপ্তমী হয় কিনা। আচ্ছা, করণ কারক জিনিসটা কি এটা আগে শোনেন। এই করণ মানে হলো একটা যন্ত্র, করণ শব্দ অর্থ একটা যন্ত্র, করণ মানে হলো একটা সহায়ক, করণ মানে হলো একটা উপায়। তাই করণ শব্দ অর্থ যন্ত্র, সহায়ক, উপায়। করণ শব্দের অর্থ কি? যন্ত্র। করণ শব্দের অর্থ কি? সহায়ক। করণ শব্দের অর্থ কি? উপায়। একটা ভার্বের কাজটা অর্থাৎ সাবজেক্ট, ভার্বের কাজটা যে যন্ত্রটার মাধ্যমে করবে, যে উপায়ে করবে, ওই যন্ত্রটা বা ওই উপায়টাকেই বলা হয় করণ কারক। অর্থাৎ বাক্যের সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট ও যে যন্ত্রটার মাধ্যমে বা যে উপায়ের মাধ্যমে ও কাজটা করবে, ওই যন্ত্রটাই হবে করণ কারক। অর্থাৎ ভার্বকে কিসের দ্বারা বা কি উপায় প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটি করণ কারক হয়। যেমন আমরা একটা যদি উদাহরণ দেই, আমি নৌকায় তোমার কাছে এলাম, আমি নৌকায় তোমার কাছে এলাম। প্রশ্নটা কি বললাম? আমি নৌকায় তোমার কাছে এলাম। তো এই বাক্যে ভাব কোনটা? এই বাক্যে ভার হলো এলাম,
আশা, আশা। আচ্ছা, আমি যে তোমার কাছে এসেছি, এর যন্ত্রটা কি, এর মাধ্যমটা কি, এর উপায়টা কি? নৌকা। যন্ত্রটা হলো নৌকা। সুতরাং নৌকা হলো বাক্যে করণ কারক। মূল শব্দ নৌকা, বিভক্ত আছে অন্ত্যেষ্টা। সুতরাং এটা হবে করণে সপ্তমী। সুতরাং এটা হবে করণে সপ্তমী। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। ছোটবেলা থেকে রেডিওতে একটা গান শুনতাম, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। কত সুন্দর একটা রোমান্টিক গান ছিল ছোটবেলায়। সেই গানটা দিয়েও কিন্তু অনেক চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে, যে নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। দ্রুত লেখো, নীল আকাশের নিচে আমি, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, রাস্তা চলেছি একা। এখন দেখো এই বাক্যে ভাব কোনটা? চলেছি। আচ্ছা, আপনি কিসের দ্বারা বা কিসের মাধ্যমে চলতেছেন? এই যন্ত্রটা কি? রোড। আপনি যে এটা হলো রোডটা হলো করণ কারক, কোনো বিভক্তি নাই। সুতরাং এটা হবে করণে শূন্য, এটা হবে করণে শূন্য। ক্লিয়ার? করণে শূন্য। আচ্ছা দেখো, এখন বলছে ফুলে ফুলে ঘর ভরেছে। আচ্ছা, এই ঘরটা যে ভরছে, ভার কোনটা ভরছে? এই ভর কিসের দ্বারা ভরছে? কিসের দ্বারা? যন্ত্রটা কি? ফুল। সুতরাং ফুল হলো করণ কারক, আর প্রত্যেকটার সাথে বিভক্তি আছে এ, এ অতে, এতে সপ্তমী বিভক্তি। সুতরাং করণে সপ্তমী। উত্তরটা হবে করণে সপ্তমী, করণে সপ্তমী, করণে সপ্তমী। কার কার হইল? কার কার হয়েছে? আপনাদের কার কার হইলো? হাত জায়গান, কার কার হইলো? উত্তরটা কার কার হয়েছে? কার কার হয়েছে? দ্রুত বলবেন, কার কার হয়েছে উত্তরটা? ওয়াও! এই যে দেখেন, এবার আমরা লুঙ্গি পরবো। কি পরবো? লুঙ্গি পরবো। যাদের লুঙ্গি পরতে, যেসব ছেলেদের লুঙ্গি পরলে লুঙ্গি খুলে যায় রাতে ঘুমাতে গেলে, তাদের জানা উচিত লুঙ্গি শব্দটা কোন ভাষা থেকে এসেছে। বলেন, এটা একটা পরীক্ষা আসছে, খাদ্য অধিদপ্তর আছে, বিহারি, উর্দু, কামরূপী নাকি ফার্সি? দেখি এই লুঙ্গি শব্দটা কোন ভাষা থেকে আসছে। যদি না পারেন তাহলে লুঙ্গি আর পরবেন না আজকে থেকে। লুঙ্গি কিন্তু আমি দেখি ইদানিং মেয়েরাও কিন্তু লুঙ্গি পরতে অনেক পছন্দ করে। মেয়েরাও কিন্তু লুঙ্গি খুবই জনপ্রিয়, বাঙালি মেয়েরা লুঙ্গি পরতে অনেকে পছন্দ করে। তাহলে লুঙ্গি শব্দটা কোন ভাষা থেকে আসছে আমাদের বাংলা ভাষায়, এটা অবশ্যই আমাদের জানা উচিত। দ্রুত বলেন। ওয়াও! কে কে পেয়েছেন দেখি আমি। লুঙ্গি শব্দটা কোন ভাষা থেকে আছে? বৃষ্টি, তিনি বলছেন ফার্সি শব্দ। ইয়াসমিন শব্দ ফার্সি। তা ঢাকার দোহারে একটা শাখা চালু করেন না বেবি? ঢাকার দোহারে শাখা চালু করব না, তোমাকে অনলাইনে ক্লাস করতে হবে। দেখি আর কে কে আছেন। সবাই বলতেছে ফার্সি, বলতেছেন এস এম ইব্রাহিম খলিল, ফার্সি 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 ফার্সি। আপনারা সবাই পারছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মনে রাখবেন, ফার্সি মানে ইরান। এই যে বর্তমানে ইসরায়েল এবং ইরান একটা শিয়া অধ্যুষিত একটা রাষ্ট্র। এই ইরানের সাথে যুদ্ধে জড়িত আছে কারা? ইরানের সাথে যুদ্ধে এখন জড়িত আছে সেই আমাদের বিখ্যাত একটা ইহুদি রাষ্ট্র। এই ইহুদি রাষ্ট্রের সাথে ইরানের একটা সংঘর্ষ। এই ইরানের লোকেরাই প্রথম লুঙ্গি শব্দটা ব্যবহার করছে। এই জন্য এই ফার্সি মানে ইরান, লুঙ্গি শব্দটা ইরান থেকে আসছে। তবে এখানে একটা কনফিউশন আছে, কোন কারণে অপশনে যদি ফার্সি না থাকে সেক্ষেত্রে আপনি বর্মি মাইরা দিবেন। কি দিবেন? অর্থাৎ লুঙ্গি হলো ফার্সি শব্দ, কোন কারণে অপশনে ফার্সি না থাকলে আপনি বর্মি মাইরা দিয়ে আসবেন। মনে থাকবে, লুঙ্গি প্রকৃতপক্ষে ফার্সি শব্দ। তথ্যসূত্র বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে সুন্দর মতো দেয়া আছে লুঙ্গি কি ফার্সি শব্দ। অপশনে যদি ফার্সি বর্মি দুইটা থাকে, ফার্সিতে টিক দিবেন। কোন কারণে অপশনে ফার্সি নাই, সেক্ষেত্রে আপনি বর্মি মাইরা দিয়ে চলে আসবেন। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। আগে বমি করছিল কে কে? আগে তো আমি বমি করছিলাম। এই কারা কারা বমি করছিল আগে? কারা কারা বমি করছিলা? পরিমাণে লুঙ্গি পরে, লুঙ্গি মেয়েরা অ্যাভেলেবেল পরে। তুমি দেখো ইডেন কলেজের মেয়েরা প্রচুর পরিমাণে লুঙ্গি পরে, না অ্যাভেলেবেল লুঙ্গি পরে মেয়েরা। তাহলে এই যে দেখো, লুঙ্গি শব্দটা কোন ভাষা থেকে আসছে? ফার্সি মানে ইরান। যদি অপশনে ফার্সি না থাকে, তুমি বর্মিতে টিক দিবা। কি দিবা? বর্মিতে টিক দিবা। ফার্সি বর্মি দুইটা থেকে ফার্সি। তা লুঙ্গি আর বমি করা যাবে না, ফার্সি। পরের প্রশ্নটা বলো, প্রাতরাশ এর সন্ধি বিচ্ছেদ কি? খাদ্য অধিদপ্তর নিয়ে পরীক্ষার একটা প্রশ্ন। এই প্রাতরাশ এটা
মানে আমি দেখি যে প্রতি মাসে কোনো না কোনো চাকরি পরীক্ষাটা ধরে, প্রাতরাশের সন্ধি বিচ্ছেদ প্রতি শুক্র শনিবার কোনো না কোনো চাকরি পরীক্ষায় ধরে। দেখে 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 দেখি মেয়েরা যে প্লাজো পরে এটা লুঙ্গির চেয়ে কম, ওইটার কথা আমি কইছি, ওইটাই তো কইছি, প্লাজো আর লুঙ্গি একই কথা, ছেলেরা পরে লুঙ্গি মেয়েরা পরে প্লাজো, একই জিনিস। ও খালা তুমি কি প্লাজো পরছো কখনো? দেখছে আমাদের খালাও প্লাজো পরে, দেখছেন খালাও প্লাজো পরে, তার মানে প্লাজো শব্দটা সবাই পড়ি আমরা। দ্রুত 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 এটা কি হবে? এটা কি দ্রুত বলো? প্রাতরাশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? অনেকে বলছে স্যার এটা খ খ খ খ খ খ খ, কে বলেছেন ক, যাকে বলছে ক সে বলছেন ক। প্রাতরাশ আস, এই জিনিসটা ভুল করেন, আর জীবনে ভুল করবেন না, আর জীবনে ভুল করবেন না। নিয়মটা শিখাই দেই, কোন শব্দের মধ্যে যদি র থাকে, কোন শব্দের মধ্যে র, কোন শব্দের মধ্যে র থাকলে তার পরিবর্তে বিসর্গ হবে। সূত্রটা কি? কোন শব্দের মধ্যে র থাকলে তার পরিবর্তে বিসর্গ হবে। ভালো করে খেয়াল রাখো, কোন শব্দের মধ্যে র থাকলে তার পরিবর্তে বিসর্গ হবে। তাহলে এখানে কি আছে? প্রাতরাশ, তার মূল শব্দ বসাও প্রাত, এই র এর পরিবর্তে কি বসাবা? এই রটা পরিবর্তে বসাই দিবা এই বিসর্গ, প্লাস এই আকার আছে, আকারের পরিবর্তে বসাবা স্বরে আ, আর এই বসাবা তাল বসা। তা প্রাত বিসর্গ যোগ আস সমান সমান প্রাতরাশ, প্রাত বিসর্গ যোগ আস সমান সমান প্রাতরাশ। তা নিয়মটা সন্ধির কি শিখিয়ে দিলাম? কোন সন্ধি গঠিত শব্দের মধ্যে যদি তুমি র দেখো, তা র থাকলে ওই র এর পরিবর্তে তুমি বিসর্গ বসিয়ে দিবা। মনে থাকবে তো? বিসর্গ বসিয়ে দিবা। তাই প্রাত এই বসাইলাম প্রাত, এই র এর পরিবর্তে বসাইলাম বিসর্গ, এবার দিলাম প্লাস, এই আকারের জন্য হবে স্বরে আ আর তালা বসা, সেটা প্রাত বিসর্গ যোগ আস। ক্লিয়ার? লিখছেন 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 লিখছেন? এই জিনিসটা ভুল করেন, আর যারা ভুল না হয় তারা কোনো সন্ধি গঠিত শব্দের মধ্যে র থাকে তার পরিবর্তে বিসর্গ হয়ে যাবে। পরে প্রশ্নটা দেখো তো কি হয় এটা। কাননে কুসুম কলি সকলি ফুটিল, বাক্যে কুসুম কলি কোন কারকে কোন বিভক্তি? কুসুম কলি নিচে, এটাও বাজারের 90% গাইড বইয়ে ভুল, বাজারের 90% গাইড বইয়ে ভুল। কারণে কুসুম কলি সকলি ফুটিল, বাক্যে কুসুম কলি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে শূন্য, অপাদানে প্রথমা, কর্তায় শূন্য, নাকি কর্মে শূন্য? দেখি কে কে পারে। তাড়াতাড়ি বলো। ক্ষুধা লাগছে, আমারও না অনেক ক্ষুধা লাগছে। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। আমার না ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি উত্তর করবো, তাড়াতাড়ি ক্লাস শেষ করে দেবো। তাড়াতাড়ি উত্তর করবো না, ক্লাস শেষ করতে দেরি করবো। দ্রুত খেয়াল করেন, যারা কষ্ট করে বিসিএস কোর্সে ভর্তি হয়েছেন 49-50তম বিসিএস এর ক্লাসগুলো ভালো করে করবেন। প্রতিদিন আমাদের বিসিএস এর ক্লাস হয় বিকেল 3টায় এবং রাত 9টায়। আমাদের মিরপুর শাখায় অফলাইন অনলাইন প্রতিদিন সকাল সকালে না, বিকাল 3টায় এবং রাত 9টায়, দুই টাইমে আমাদের বিশেষ ক্লাস হয়। এবং অন্যান্য ব্যাচের ক্লাসগুলো আমাদের সকাল 10টায় আছে, দুপুর 12টায় আছে, বিকাল 3টায় আছে, বিকেল 5টা আছে, সন্ধ্যা 7টা আছে, রাত 8টা আছে, রাত 9টা আছে। তা যার যখন সুবিধা তখন আমি ক্লাসটা করবেন। আমাদের ক্লাসগুলো জুম অ্যাপস এর মাধ্যমে ক্লাস হয় আমাদের। কখনো আর ক্লাস কখনো রেকর্ড চলে যাওয়া বা কোনো হ্যাম্পার আর হবে না। সুতরাং ওয়েবসাইটের মাধ্যমে নিয়মিত ক্লাস করবেন, নিয়মিত এক্সাম গুলা দিবেন, ইনশাআল্লাহ চাকরি আপনার একটা হবে, চাকরি একটা হবে। উত্তরটা গ গ গ গ গ গ গ। কেউ বলে গ, কর্তায় শূন্য, কর্তায় শূন্য। আয়েশা রহিম বলেন গ, এইচএম রাহান মন্ডল তিনি বলেছেন গ। সবাই পারছে কেমনে? আপনারা এত পারেন কেমনে বলেন তো? হ্যাঁ জুর ভাই, খাবার নিয়ে আসছেন কতটা? হ্যাঁ আরো আছে, একজনে আরো বেশি করছে। প্রথম দিক দিয়ে দেখছেন? এর নাম কি? জান্নাতুল ফেরদৌস। আচ্ছা, আজকের ক্লাসের কিন্তু সর্বোচ্চ শেয়ারকারীর নাম কিন্তু বলে দিই। এরপর আর একটা শেয়ার যদি মারেন তাহলে কি পাই জানা? নামটা কিন্তু লিখে নিয়ে আসছি, নামটা কিন্তু লিখে নিয়ে আসছি। কেরিয়ার প্লাস বই কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা দেখো, এখানে কাননে কুসুম কলি সকলি ফুটিল। আচ্ছা দেখো, দাগ কোথায় কুসুম কলি নিচে? এই বাক্যে ভার কোনটায়? ফুটিল। ফুটিল হলো ভার। আচ্ছা দেখো, এই বাক্যে ফোটার কাজটা কি কুসুম কলি নিজে করছে? কুসুম কলি যদি ফোটার কাজটা নিজে করে তাহলে কর্তা করে। এক কথায় যে করবে সেই কর্তা।
তার মানে এখানে কুসুমকলি ফোটার কাজটা কুসুমকলি নিজেই করছে, সুতরাং এটা 100% কর্তাকারক, কোন ধরনের বিভক্তি নাই, সুতরাং কর্তায় শূন্য। উত্তরটা হবে কর্তায় শূন্য, কর্তায় শূন্য। বুঝছেন 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 গুড। হ্যাঁ, যে করবে সেই তো কর্তা। এরকম আরেকটা বাক্য আসে আমাদের, যেটা আমরা অনেকেই ভুল করি। বাক্যটা দেখো, নিবন্ধ পরীক্ষা এসেছিল এটা, পয়কারে পা, হয়কারে হা, ডয় বিন্দু রয় একার। পাহাড়ের ঢাল বে, পাহাড়ের ঢাল বে জল নামছে, জল নামছে, পাহাড়ের ঢাল বে, এই জলের নিচে দাগ। বলেন তো এটা কোন কারক, কোন বিভক্তি? দ্রুত বলেন। কেরিয়ার প্লাস বইয়ের দাম 350 টাকা, কেরিয়ার প্লাস বইয়ের দাম 350 টাকা। এই কেরিয়ার প্লাস বই যাদের কাছে আছে সবাই একটু বলেন, কেরিয়ার প্লাস বই কেমন লাগে পড়তে আপনাদের? কেরিয়ার প্লাস বই কেমন লাগে বলেন, দ্রুত বলেন। পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, উত্তর কি হবে? কোন কারক? শায়ের মোহাম্মদ আব্দুল্লাহ মামুন বলছেন কর্তায় শূন্য। শিপন দাস কর্তায় শূন্য, কর্তায় শূন্য, কর্তায় শূন্য। দেখি চার্জ আছে মোবাইলে, স্যার ইসে দেখি কোনটা হবে, কোনটা হবে, চেষ্টা করতেছে। কি হবে, কি হবে? পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে। দেখো আপনারা অনেকেই পারছেন। দেখো এই বাক্যে দাগ কোথায়? জলের নিচে। আচ্ছা, জলের নিচে। এখন দেখো এইখানে ভাত কোনটা? নামছে, এটা হলো ভার, ভাত। এখন একটু দেখো তো, এই বাক্যের নামার কাজটা কি জল নিজেই করছে? এই বাক্যের নামার কাজটা কি জল নিজেই করছে? অর্থাৎ যে করবে সেই কর্তা, যে করবে সেই কর্তা। হ্যাঁ, এখানে নামার কাজটা কিন্তু জল নিজেই করছে। এখানে নামার কাজটা কি? এখানে নামার কাজটা কিন্তু জল নিজেই করছে, সুতরাং এটা 100% কর্তাকার, আর কোনো বিভক্তি নাই, সুতরাং এটাও হবে কর্তায় শূন্য, কর্তায় শূন্য। ওকে, পরের প্রশ্নটা দেখি আমাদের কি আসে। দেখো পরের প্রশ্নটা হলো, ব্রজবুলি বলতে কি বোঝানো হয়? এটাও খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন। ব্রজবুলি বলতে কি বোঝানো হয়? একটু দ্রুত বলেন। ব্রজবুলি বলতে কি বোঝানো হয়? খাদ্য অধিদপ্তর পরীক্ষার প্রশ্ন। অপভ্রংশ ব্রজ সম্প্রদায়ের কথা, নাকি বাংলা ও হিন্দির যোগফল, নাকি একরকম কৃত্রিম কবি ভাষা? ভালো করে খেয়াল রাখেন, এটা কি হবে? ভালো করে এটা একটু বুঝিয়ে দিচ্ছি আমি। আপনার টপিকটার নাম কি? ব্রজবুলি ভাষা, মধ্যযুগের একটা টপিক ব্রজবুলি। তাই এখান থেকে প্রশ্ন আসতে পারে, কোন দুটি ভাষা মিলে ব্রজবুলি ভাষার সৃষ্টি? কত স্টাইলে প্রশ্ন আসতে পারে। কোন দুটি ভাষা মিলে, কোন দুটি ভাষা মিলে ব্রজবুলি, কোন দুটি ভাষা মিলে কোন দুটি ভাষা মিলে ব্রজবুলি ভাষার, কোন দুটি ভাষা মিলে ব্রজবুলি ভাষার সৃষ্টি? এই একটা প্রশ্ন। দেখো কোন দুটি ভাষা মিলে ব্রজবুলি ভাষার সৃষ্টি, খেয়াল করেন। কোন দুটি ভাষা মিলে ব্রজবুলি ভাষার সৃষ্টি? একটা হলো বাংলা, একটা হলো বাংলা, আর একটা হলো বাংলা ভাষা, আর একটা হলো মৈথিলি ভাষা। মইকের মই, থয়ের শিকের থি, লয়ের শিকের লি। একটা হলো বাংলা আর একটা মৈথিলি। তাহলে কোন দুটি ভাষা মিলে ব্রজবুলি ভাষার সৃষ্টি? খেয়াল রাখেন, একটা হলো বাংলা আর একটা হলো মৈথিলি। তাই বাংলা প্লাস মৈথিলি ভাষা মিলে এই ভাষাটার সৃষ্টি। বাংলা প্লাস এই মৈথিলি ভাষার মিলেই কিন্তু এই ব্রজবুলি ভাষাটার সৃষ্টি। ক্লিয়ার সবাই? বাংলা প্লাস মৈথিলি, বাংলা প্লাস মৈথিলি। আর একটা প্রশ্ন আসতে পারে, এই ব্রজবুলি ভাষার স্রষ্টা বা আবিষ্কারককে? এই ভাষাটার স্রষ্টা, ব্রজবুলি ভাষার স্রষ্টা অথবা আবিষ্কারককে? এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। ব্রজবুলি ভাষার স্রষ্টা বা আবিষ্কারককে? এটা হলো মিথিলার কবি বিদ্যাপতি। ওনার নাম হলো মিথিলার কবি বিদ্যাপতি। উনি কিন্তু একজন পুরুষ মানুষ। এই মিথিলার কবি বিদ্যাপতি, তিনি কিন্তু এই ব্রজবুলি ভাষার স্রষ্টা বা আবিষ্কারক। তার ব্রজবুলি ভাষা কোন অঞ্চলের ভাষা? এটা কিন্তু মিথিলার ভাষা। কোন অঞ্চলের ভাষা? মিথিলার রাজসভার ভাষা। তাহলে আমরা শিখলাম ব্রজবুলি ভাষা কোন দুটি ভাষা মিলে? বাংলা প্লাস মৈথিলি। আর ব্রজবুলির স্রষ্টা বা আবিষ্কারক মিথিলার কবি বিদ্যাপতি। আর একটা প্রশ্ন আসতে পারে, বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা বা উপভাষা বলা হয় কোন ভাষাকে? লিখে রাখেন, বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা, বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা, বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা বা উপভাষা বলা হয়। বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা বা উপভাষা বলা হয় কাকে? এই ব্রজবুলি ভাষাকে। এই ব্রজবুলি ভাষাকে বলা হয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা বা উপভাষা।
এরপর দেখেন ব্রজি বলি হলো এক প্রকার কৃত্রিম কবি ভাষা। এই ব্রজি বলি হলো এক প্রকার কৃত্রিম মানে আর্টিফিশিয়াল, এক প্রকার কৃত্রিম কবি ভাষা। দ্রুত লেখো, ব্রজবুলি হলো এক প্রকার কৃত্রিম কবি ভাষা। ক্লিয়ার? এটি কখনো মানুষের মুখের ভাষা ছিল না, অর্থাৎ সাহিত্যের ভাষা। এটাকে কি বলা হয়? সাহিত্যের ভাষা। সুতরাং এখানে উত্তরটা হবে একরকম কৃত্রিম কবি ভাষা, উত্তরটা হবে এটা, উত্তরটা ঘ। তো এখানে বলছে ব্রজবুলি বলতে কি বোঝানো হয়? উত্তরটা হবে একরকম কৃত্রিম কবি ভাষা, একরকম কৃত্রিম কবি ভাষা। ক্লিয়ার? উত্তরটা ক্লিয়ার? এখন দেখো এখান থেকে আর একটা প্রশ্ন, এখান থেকে আর প্রশ্ন আসতে পারে। ব্রজবুলি ভাষার শ্রেষ্ঠ বাঙালি কবিকে লিখে রাখো। ব্রজবুলি ভাষার শ্রেষ্ঠ বাঙালি কবি গোবিন্দ দাস কবিরাজ। ব্রজবুলি ভাষার শ্রেষ্ঠ বাঙালি কবি, ব্রজবুলি ভাষার শ্রেষ্ঠ বাঙালি কবি, ব্রজবুলি ভাষার শ্রেষ্ঠ বাঙালি কবি, ব্রজবুলি ভাষার শ্রেষ্ঠ বাঙালি কবি তিনি হলেন গোবিন্দ দাস কবিরাজ। চমৎকার একটা প্রশ্ন। গোবিন্দ দাস কবিরাজ, তিনি কিন্তু গোবিন্দ দাস কবিরাজই হলেন ব্রজবুলি ভাষার শ্রেষ্ঠ বাঙালি কবি। তাহলে ব্রজবুলি ভাষার শ্রেষ্ঠ বাঙালি কবি গোবিন্দ দাস কবিরাজ। আর আধুনিক যুগে ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কি নিয়ে লিখেছেন তিনি? ভানুসিংহ ঠাকুরের পদাবলী। পরীক্ষা আসতে পারে ভানুসিংহ ঠাকুরের পদাবলীর ভাষাটা কি? ভানুসিংহ ঠাকুরের পদাবলীর ভাষা হলো কি ভাষা? ব্রজবুলি ভাষা। তাহলে আধুনিক যুগে ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। কি নাম? ভানুসিংহ ঠাকুরের পদাবলী। ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 মনে থাকবে তো? ওকে, পরের প্রশ্নটা আমরা দেখি কি আছে। এখানে দেখি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা যুক্ত, এইটা নিয়ে প্রতি শুক্রবার প্রশ্ন আসে। এটা আমি বারবার আপনাদেরকে পড়াই, প্রতি শুক্রবার এটা দিয়ে একটা প্রশ্ন আসে। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা যুক্ত বর্ণ কয়টি? যারা বেসিক ক্লাস নিয়মিত করেন তারা এই উত্তরটা সবাই পারেন। বাংলা ভাষায় অর্ধমাত্রা যুক্ত বর্ণ আছে কয়টি? প্রচুর। আমি মানে এই প্রশ্ন যে কতবার পড়াই এর হিসেব নাই, কারণ এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, বারবার পরীক্ষায় কিন্তু এটা কিন্তু ধরে। ঠিক আছে, তাই এটা আবার একটু আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি একটু। এই ঘরটায় লেখেন মাত্রা। কি লিখবেন? মাত্রা, মাত্রা। এরপর দেখেন মাত্রা, এইখানে লেখেন পূর্ণ মাত্রা। এই ঘরটা লিখবেন পূর্ণ মাত্রা, এই ঘরটা লিখবেন আপনি অর্ধমাত্রা, এই ঘরটা লিখবেন আপনি মাত্রাহীন। কি লিখবেন? মাত্রাহীন। এই ঘরটায় আপনি লিখবেন স্বরবর্ণ। আমরা জানি আমাদের স্বরবর্ণ কয়টা? আমাদের স্বরবর্ণ আছে 11 পিস। কয় পিস? 11 পিস। এরপর এই ঘরে লিখবেন ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ, আমাদের ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 39টি। কয়টা? 39টি। তাহলে আমাদের মোট বর্ণ আছে কয়টা? আমাদের মোট বর্ণ আছে 50টা। কয়টা? 50টা। আমরা সবাই জানি। দেখেন আমাদের মোট বর্ণ আছে আমাদের 50টি। স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39। 39 এর 11 কত? 50। তো দেখো এখানে আছে কিন্তু পূর্ণ। পূর্ণ আমরা সবাই জানি যে আমাদের একজন পূর্ণবয়স্ক মানুষের এই মুখের মধ্যে দাঁত থাকে কয়টা? 32টা। তার মানে বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ আছে কয়টা? 32টা। আপনার এই শুক্রবারে কিন্তু চাকরি পরীক্ষা আসছে যে বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ আছে কয়টা? উত্তরটা কি? 32টা। উপরে পাটিতে দাঁত থাকে 16টা, নিচের পাটিতে দাঁত থাকে 16টা। তাই এই 16 অর্ধ কত? 8। তার বাংলা ভাষায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ কত? 8টি। এখন দেখো 32 আর 8 কত? 40। এখানে আছে কত? 50। 50 থেকে আমরা যদি 40 বিয়োগ করি কত থাকে? 10। তাহলে বাংলা ভাষায় মাত্রাহীন মোট বর্ণ আছে কয়টা? 10টা। তো আমাদের হয়ে গেল। এখন আমরা যদি প্রথমে স্বরবর্ণ থেকে শুরু করি, আমাদের স্বরবর্ণ আছে কয়টা? 11টা। এর ভিতরে অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ আমাদের কয়টা আছে? আমাদের দেখি যে আমাদের অর্ধমাত্রাযুক্ত মোট বর্ণ আছে একটা। কয়টা আছে? একটা। সেটার নাম কি? রি। এই অর্ধমাত্রাযুক্ত আমাদের জানি একটাই আছে, 11টার মধ্যে একটাই আছে অর্ধমাত্রাযুক্ত বর্ণ। আর আমাদের মাত্রাহীন বর্ণ আছে 4টি। একদম দেখো এ, ওই, ও আর একটা কি? ও। তো আমাদের মাত্রাহীন স্বরবর্ণ আছে কয়টা? 4টা। 4 আর কত? 5। এখানে আছে কত? 11। 11 থেকে 5 বিয়োগ করে কত থাকে? 6। তাহলে বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত স্বরবর্ণ আছে কয়টা? বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত স্বরবর্ণ আছে 6টা। এখন দেখো আপনি 32 থেকে যদি 6 বিয়োগ করি, 32 থেকে
6 বিয়োগ করলে কত হয় 26। বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ আছে কয়টা 26টা। 8 থেকে যদি বিয়োগ করি 1 কত হয় 7। বাংলা ভাষায় অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ আছে কয়টা 7টা। 10 থেকে যদি বিয়োগ করি 4 কত হয় 6টা। বাংলা ভাষায় মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ কয়টি আছে 6টি। আমাদের চাকরি পরীক্ষার বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত মোট কয়টি বর্ণ আছে? তো বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ আছে কয়টা? অর্ধমাত্রা এই যে বাংলা বর্ণমালা অর্ধমাত্রাযুক্ত বর্ণ আছে 8টা। সুতরাং উত্তর হবে 8। উত্তর হবে 8। মনে থাকবে? ক্লিয়ার? তো এখান থেকে যদি কোনো চাকরি পরীক্ষার প্রশ্ন আসে আপনি পারবেন কিনা? ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবাই? ঝটপট দেখে নেবেন। আর যারা শেষে জয়েন করেছেন, যারা ক্লাসটা প্রথম থেকে করতে পারেননি, তারা কি করবেন? আবার ক্লাসটা রিপিট দেখে নেবেন। ওকে, পরের প্রশ্নটা আমরা চলে যাই। দেখেন, সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? এই প্রশ্নটা আমি শিখিয়ে দিই। বাংলা ব্যাকরণে কোনো বিশেষ বা কোনো জব পরীক্ষায় যদি আসে যে সমাসের রীতি কোন ভাষা থেকে আগত, সমাসের রীতি কোন ভাষা থেকে আগত, এরকম যদি আসে, যদি বলে প্রত্যয় রীতি কোন ভাষা থেকে আগত, যদি বলে সন্ধির রীতি কোন ভাষা থেকে আগত, উপসর্গের রীতি কোন ভাষা থেকে আগত, উত্তর সবই হবে সংস্কৃত। কি লিখবেন? সংস্কৃত, সংস্কৃত, সংস্কৃত। মনে থাকবে? মনে থাকবে? উত্তরটা কি হবে? সংস্কৃত টিক দিয়ে আসবেন, তাহলে উত্তরটা হয়ে যাবে। ওকে, পরের প্রশ্নটা আমরা একটু দেখি। কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা। এখানে কাব্য কোন কারকে কোন বিভক্তি? দেখেন, এটা খাদ্য নিয়োগ পরীক্ষা একটা প্রশ্ন। কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা। এখানে কাব্য এর কারক বিভক্তি কোনটি? কর্মে শূন্য, করণে শূন্য, নাকি অধিকারী শূন্য, নাকি কর্তায় শূন্য? উত্তরটা কি হবে? উত্তরটা কি হবে? কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা। খেয়াল করো, এখানে কাব্যর নিচে দাগ, কোথায় দাগ? কাব্যর নিচে দাগ, কাব্যর নিচে দাগ। এখন এখানে কাব্যর নিচে দাগ, এখানে ভার কোনটা? ভার হলো সৃষ্টি করা। সৃষ্টি করাটা এটা হলো ভার। আচ্ছা দেখেন তো, এই বাক্যে সৃষ্টি করার কাজটা কি কাব্য নিজে করছে? না, এখানে সৃষ্টি করার কাজটা কাব্য কিন্তু নিজে করেনি। যদি করতো তাহলে এটা কর্তাকারক হতো। কোন কারক হতো? কর্তাকারক হতো, কারণ যে করবে সেই কর্তা। যেহেতু এখানে সৃষ্টি করার কাজটা কাব্য নিজে করে নাই, সুতরাং এটা কিন্তু কর্তাকারক কখনোই হবে না। তো কর্তাকারক না হলে তখন আমরা ট্রান্সফার হয়ে যাব কর্মকারকের কাছে। আচ্ছা, কর্মকারকে কি? ভারকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা কর্মকারক হবে, অর্থাৎ কর্তা যাকে আশ্রয় করে এই কাজটা সম্পাদন করে। তাহলে কাব্য কি সৃষ্টি করা? কাব্য সৃষ্টি করা। সুতরাং উত্তরটা চলে আসছে। উত্তর হলো কর্ম, কোনো বিভক্তি নাই, সুতরাং উত্তরটা হবে কর্মে শূন্য। উত্তরটা হবে কর্মে শূন্য। কি হবে? কর্মে শূন্য, কর্মে শূন্য, কর্মে শূন্য। ক্লিয়ার? আচ্ছা, আজকের ক্লাসে সর্বোচ্চ শেয়ারকারী যিনি কেরি প্লাস বইটা জিতেছেন, তার নাম আমাদের কাছে চলে আসছে। তার নাম জান্নাতুল ফেরদৌস। আজকের ক্লাসে সর্বোচ্চ শেয়ারকারী ছিলেন জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস, আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা দিয়ে দিবেন। জান্নাতুল ফেরদৌস, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01755072190। আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দিবেন। জান্নাতুল ফেরদৌস, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দিবেন। এই নাম্বারে নাম ঠিকানা হোয়াটসঅ্যাপে, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দিবেন। আজকে ক্লাসটা কেমন লাগলো একটু সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। আর আগামীকাল ক্লাস হলো সকাল 10টায়, বিকাল 3টায়, বিকেল 5টায়, সন্ধ্যা 7টা, রাত 8টা এবং রাত 9টায়। ভালো করে খেয়াল রাখেন। সবাইকে আমি বলে দিচ্ছি যে আপনারা যদি বিশেষ কোর্সটা করেন 49তম বিশেষ কোর্সটা যদি আপনারা করেন, সবাই তাদের উদ্দেশ্যে বলছি যে যদি 49তম বিশেষ কোর্সটা করেন, 49তম বিশেষ আপনি যদি আমাদের অনলাইন কোনো কোর্সে ভর্তি হন, আমাদের বাংলাদেশের যে কোনো শাখায় অনলাইনে ভর্তি হলে আপনাকে পে করতে হবে মাত্র 4000 টাকা। আর অফলাইনে যদি আপনি ভর্তি হন, আমাদের অফলাইন সারা বাংলাদেশের সকল শাখায় 49তম বিসিএস এর অফলাইন ভর্তি ফি আমাদের মাত্র 10,000 টাকা। যাদের আর্থিক সমস্যা আছে তারা এখানে আমাদের অফিসে গিয়ে কথা বলবেন, আপনাদের অবশ্যই সম্মানী করা হবে। এরপর দেখেন আপনারা গেল এটা। এরপর আপনি যদি আমাদের অন্য কোনো যারা প্রাইমারি কোর্সটা টার্গেট নিতে চাচ্ছেন যে স্যার আমার প্রাইমারি কোর্সটা করা লাগবে, বছর আমার প্রাইমারি চাকরিটা লাগবে,
যাদের প্রাইমারি চাকরি যদি ডু অর ডাই বেজে যদি ভর্তি হতে চান, ডু অর ডাই বেজে যদি ভর্তি হচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে অনলাইনে পে করতে হবে মাত্র 1550 টাকা, 50 টাকা। আর অফলাইনে আপনি আমাকে পে করতে হবে মাত্র 6000 টাকা। আমাদের মিরপুর শাখায় ভর্তি হতে মাত্র 6000 টাকা নিচ্ছি আমরা অফলাইনে, মিরপুর শাখায়। সারা বাংলাদেশ সকল শাখায় আমাদের 6000 টাকা নিচ্ছি আমরা এখন বর্তমানে। তো 6000 টাকা আপনি প্রাইমারি কোর্সটা করতে পারবেন। সাথে কিন্তু বই তো এগুলো সব ফ্রি, বই বাজার থেকে কোনো বই কিনতে হয় না। আর যদি 10 থেকে 20তম গ্রেডে যদি চিন্তা করেন, যাদের খুব দ্রুত একটা চাকরি দরকার, যাদের এজ প্রায় শেষ, দ্রুত একটা চাকরি 2025 সালের ভিতরে যাদের চাকরি দরকার একটা, তারা 10 থেকে 20তম গ্রেড ডু অর ডাই ব্যাচে ভর্তি হবেন। তারা এই ব্যাচে ভর্তি হবেন, তাদের ক্ষেত্রে পে করতে হবে মাত্র 1550 টাকা, 1550 টাকা। আর অফলাইনে ভর্তি হলে মাত্র 6000 টাকা। ওকে। আর যদি মনে করেন যে স্যার না আমার নিবন্ধন কোর্সে ভর্তি হতে হবে, আপনি যদি নিবন্ধন প্রিলি বলেন, প্রিলি অথবা আপনি নিবন্ধন লিখিত কোর্স বলেন, আপনি সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে 1550 টাকা এবং অফলাইনে ভর্তি হলে 6000 টাকা। আর সকল কোর্সের সাথে বই কিন্তু ফ্রি, সকল কোর্সের সাথে বই ফ্রি, একদম সকল কোর্সের সাথে বই ফ্রি। মনে থাকবে, আজকে বই জান্নাতুল ফেরদৌস পেয়েছেন, কোর্সের সাথে বই কিন্তু ফ্রি, কোর্সের সাথে বই কিন্তু। আর এই যে দেখেন সকল কোর্সের সাথে বই ফ্রি, খেয়াল করেন 10 থেকে 20তম গ্রেডের জন্য একদম গুলো বই। আর 49তম বিসিএস কোর্সে যারা ভর্তি হয়েছেন তারা নতুন আপডেট, একদম 49তম বিসিএস এর সিলেবাস দিলে আপনাদের নতুন আপডেট বই আমরা আপনাদেরকে প্রোভাইড করে দেব। একদম নতুন 49তম বিসিএস এর নতুন সিলেবাসে পরীক্ষা হবে। সুতরাং পুরাতন গাইড বই বাজার থেকে কিনে লাভ নাই, কোন পুরাতন লেকচার শিট কোন কোচিং থেকে নিয়েও লাভ নাই। তা সুতরাং আপনারা কি করবেন, এক্ষেত্রে অবশ্যই নতুনটার জন্য ওয়েট করবেন, নতুন লেকচার শিট আপনাদের দিব বিসিএস পরীক্ষা। আর যারা 10 থেকে 20তম একদম আপডেট নতুন ঝকঝকে চকচকে লেকচার শিট বই পাবেন, ফ্রি পাবেন একদম। প্রাইমারি কোর্সে যারা ভর্তি হবেন তারা একদম প্রাইমারি নতুন একদম লেকচার শিট পাবেন। আর যারা নিবন্ধন কোর্সে ভর্তি হয়েছেন তারাও কিন্তু আপডেট লেকচার শিট পেয়ে গেছেন। যারা নিবন্ধন লিখিত কোর্সে ভর্তি হয়েছেন, নিবন্ধন লিখিত কোর্সে যারা ভর্তি হয়েছেন তাদের স্কুল পর্যায়ে 2 এর বই দেওয়া হচ্ছে, কিন্তু নাম ঠিকানা দিয়ে দেন। ইসলামের ইতিহাসের বই দেওয়া আছে, নাম ঠিকানা দিয়ে দিবেন। অর্থনীতি সাবজেক্টে যারা কলেজ পর্যায়ে ভর্তি হয়েছেন তারা নাম ঠিকানা দিয়ে দিবেন, তারাও কিন্তু বই পেয়ে যাবেন। তো অর্থনীতি পাবেন, ইসলামের ইতিহাস কলেজ পর্যায়ে যারা ভর্তি হয়েছেন তারাও বই পেয়ে যাবেন। বাংলা স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে যারা ভর্তি হয়েছেন বাংলা ডিপার্টমেন্টে তারাও বই পেয়ে যাবেন একদম দ্রুত। এরপরে যারা ভর্তি হয়েছেন সমাজ বিজ্ঞানে যারা ভর্তি হয়েছেন তারাও কিন্তু বই পেয়ে যাবেন। সমাজ বিজ্ঞানের বইও কিন্তু তারা আমাদের হটলাইনে কল দিলেন, হ্যান্ডআউট কিন্তু পেয়ে যাবেন। তো এরকম আরো যে সাবজেক্ট গুলো আছে, রাষ্ট্রবিজ্ঞানে যারা আছেন তারাও কিন্তু পেয়ে যাবেন। ওকে। তো এরকম আরো আছে আমাদের, আরেকটা যেন কি সাবজেক্ট ভুলে গেলাম। যাই হোক, আমাদের যে আপডেট যত সাবজেক্ট গুলো আসবে আপনাদের হ্যান্ডআউট গুলো প্রোভাইড করে দিতে থাকবো। আর আমরা বলেছিলাম যে 25 তারিখ থেকে লিখিত ব্যাচের ক্লাস শুরু হবে, নিবন্ধন আসলে না 25 তারিখ থেকে হবে না, আরো একদিন এগিয়ে নিয়ে আসছি, 24 তারিখ থেকে শুরু করবো আমরা। 24 তারিখ থেকে আমরা নিবন্ধনের লিখিত ব্যাচের ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। 24 তারিখ একদিন আগাই দিচ্ছি, অর্থাৎ আমি যা বলছিলাম তার চেয়ে কিন্তু আরো এগিয়ে দিচ্ছি। যাদের আমরা নিবন্ধন লিখিত হ্যান্ডনোট আরো পরে দেওয়ার কথা আমরা আগে দিয়ে দিচ্ছি, দেখছেন বললাম না দিয়ে দিব। তাহলে একদম 24 তারিখ, এখন নিবন্ধন লিখিত ক্লাস 24 তারিখ থেকে শুরু হবে। ক্লিয়ার? 47তম বিসিএস এর এখন কোর্স করবা কেমনে ভাইয়া? এখন যদি কোর্স করতে চান আপনি রেকর্ডিং ক্লাস দেখতে হবে, আর পরীক্ষার আগ পর্যন্ত যে ক্লাসটা আছে এই ম্যারাথন ক্লাসগুলো আপনারা করতে হবে। সেক্ষেত্রে আপনাকে 2000 টাকা পে করতে হবে, 2000 টাকা এক্সাম ব্যাচ সহ আপনাকে পে করতে হবে। লক্ষ্মীপুরে একটা শাখা দাও দিব স্যার, ডুয়ার ডাইভারে যারা ভর্তি তারা কি পাবে না স্যার? না, নিবন্ধন লিখিত কোর্সে যারা ভর্তি হয়েছেন তারা নিবন্ধন হ্যান্ডনোট যা পাবেন তারাই, যারা নিবন্ধন লিখিত কোর্সে ভর্তি হবেন তারা লিখিত হ্যান্ডনোট পাবেন, তারাই পাবেন। ওকে, ধৈর্য না হারে 2000 টাকা ইনবক্সে আপনার নাম্বার দিন, কল করুন। ওকে, যাই হোক, এতক্ষণ যারা, আর একটা হটলাইন নাম্বার দিয়ে দিচ্ছি, আমাদের হটলাইন নাম্বারে যাদের হোয়াটসঅ্যাপে কল দিতে পারবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি 01901519501। এটা আমাদের হটলাইন হোয়াটসঅ্যাপ নাম্বার। যাদের কাছে মোবাইলে ব্যালেন্স থাকে না তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনি ভর্তির কাজটা কমপ্লিট করে পারবেন। ওকে 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 ওকে, যারা এতক্ষণ আমাদের ক্লাস করলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ নিয়মিত জব মেডিসিনের সাথে থাকবেন। জব মেডিসিনের টিচাররা সবসময় আপনাদের পাশে আছে, সবসময় আপনাদের ক্লাস হ্যান্ডনোট যা লাগে সবই আমরা দিব। বাজার থেকে কোনো ধরনের গাইড বই আপনার কিনতে হবে না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।